চারুবৃত্ত। জুলির জোনাকি। পর্ব 2 শেষ। সকালের সতেজ শীতল আবহাওয়া, শীতকাল আসতে এখনো দেরি, অথচ হালকা কুয়াশায় চারপাশের পরিবেশ যেন তরতাজা হয়ে উঠেছে। সেই কাক ডাকা ভোরে ঘুম থেকে চারু উঠে পড়েছে। সকাল 6টা থেকে একটা টিউশন আছে, তারই প্রস্তুতি নিচ্ছে। চারু ব্যাগটা কাঁধে নিয়ে মাকে ডাকল। মা, ওমা শুনছো? চারুর মা নড়ে উঠল, টিপটিপ করে তাকাল, ঘুম জড়ানো কণ্ঠে বলল, যাইতাছ? আসতে দেরি হবে, অনেক কিছু কিনতে হবে, তাই ফিরতে লেট হবে। তুমি খেয়ে নিও, তারপর আমি এসে তোমায় ডাক্তারের কাছে নিয়ে যাব, কেমন? সাবধানে যাইস মা। ঠিক আছে, আসছি। চারু যাওয়া আগে লতাকে বলে গেল যেন রান্না করে মাকে খাইয়ে দেয়। তারপর চারু গুটি গুটি পায়ে এগিয়ে গেল তার গন্তব্যের দিকে। কালো শার্ট, কালো প্যান্ট, চুলগুলো গোছালো, হাতাকুনি ওপদি ফোল্ড করা, পায়ে জুতা, একদম ইন করে কলেজের উদ্দেশ্যে রওনা দিতে যাবে। তখন বৃত্তের মা বাবা দুজনই এলো। বৃত্ত তখন আয়না থেকে মুখ সরিয়ে ঘর থেকে বের হতে যাবে, বাবা এসে ঘরে ঢুকে পড়ল আর মা দরজার সামনে দাঁড়িয়ে তা দেখল। বৃত্ত বাবাকে দেখে হেসে বলল, আব্বু কিছু বলবে? চলো খাবে। বৃত্ত তারা মায়ের দিক একবার তাকালো, চোখ সরিয়ে কোন কিছু না ভেবে সোজা বলল, হ্যাঁ চলো। বৃত্তের মা কপালের মৃদু ভাঁজ ফেলল, এত ডাকাডাকির পরেও যায় না, আর আজ এত সেজেগুজে কোথায় যাচ্ছ? বাবা ডাকতেই হ্যাঁ বলে দিল, মুখ বাঁকিয়ে চলে গেল। বৃত্তের বাবা বৃত্তের কাঁধে হাত রেখে বলল, বৌমাকে তাহলে খুঁজে পেয়েছ? বৃত্ত ঘাড় ঘুমিয়ে তাকালো, মেকি সুরে বলল, তুমি কি করে বুঝলে? ছেলের চোখ সব বলে দিচ্ছে। বৃত্ত মাথা চুলকে হাসল, বলল, ইয়ে মানে? আরে চলো, কিছু বলতে হবে না। এবার বাড়িতে নিয়ে আসলে একদম বিয়ে করে আনবে। ঠিক আছে আব্বু। বেশ হাসি মুখে বাবার সাথে গল্প করতে করতে খাওয়া শেষ করে উঠল। কলেজের জন্য বের হলো। একটু হেঁটে গিয়ে সামনে একটা গাড়ি থামিয়ে উঠতে যাবে, তখন বেশ কিছুটা দূরে চারুর মতো দেখতে কাউকে নজরে এলো, গাড়ি ছেড়ে দিল। দুহাত ভর্তি বাজার নিয়ে হেঁটে যাচ্ছি, অন্য পাশ দিয়ে। বৃত্ত মৃদু হেসে সেদিকে পা বাড়ালো। ঘড়ির কাঁটায় তখন 9টা ছুঁই ছুঁই, সেদিকে তার খেয়াল নেই। চারু কোন দিক না তাকিয়ে যাচ্ছি, পেছনে পেছনে কাউ যেন ফলো করছিল, এমন মনোভাব নিয়ে পেছনে ফিরল, কাউকে নজরে এলো না। সামনে ঘুরতেই ওমা বলে চিৎকার দিয়ে উঠল, বৃত্ত দাঁড়িয়ে আছে। বৃত্ত হাসল একটু, চারুর দিক ঝুঁকে বলল, ভয় পেয়েছ? চারু একটু পেছনে দিক মাথাটা ঝুঁকিয়ে বলল, আপনার এই স্বভাবটা বড্ড অসহ্যকর। যখন তখন সামনে এসে দাঁড়ান। বৃত্ত এবার সোজা হয়ে দাঁড়িয়ে বলল, তার মানে ভয় পেয়েছ? হাতটা এগিয়ে দিয়ে বলল, নাও ছুঁয়ে দাও। চারু ছুলো না, উল্টে প্রশ্ন করল, আপনি এখানে কেন? বৃত্ত হাত ঘুরিয়ে তার প্যান্টের পকেটে হাত গুজে বলল, তোমায় দেখতে এলাম। চারু এদিক ওদিক আর চোখে তাকালো। তাড়িগড়ি করে বলল, সরুন, সামনে থেকে যেতে দিন। বৃত্ত চারুর হাত থেকে বাজারে ব্যাগটা হাতে নিয়ে নিল। বলল, চলো একসাথেই যাই। চারু বাজারের ব্যাগটা কেড়ে নিয়ে বলল, আমার হেল্প লাগবে না, আপনি আপনার কাজে যান। পাশ কেটে চারু চলল। বৃত্ত ঘুরে চেঁচিয়ে ডাকল, চারু শুনছ? চারু দাঁড়িয়ে গেল, ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। বৃত্ত ঠোঁট এলিয়ে হেসে বলল, দেখা হবে, চিন্তা করো না। চারুও চেঁচিয়ে বলে উঠল, দেখা না হওয়াই ভালো। দেখা তো হবেই। চারু গম্ভীর নিঃশ্বাস নিয়ে ফের হাঁটা ধরল। বৃত্ত হেসে ঘড়িটার দিকে তাকালো, তখন 9টা 30 বাজে। কপালে বিকট চিন্তা ফেলে একটা গাড়ি ধরল। এখন দুপুর। চারু তার মাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার বলল, আপনার মাকে একদম বেড রেস্ট নিতে হবে, নিয়মিত খাওয়াতে হবে। আর পারলে আগের কিছু কিছু কথা মনে করতে সাহায্য করবেন। এতে সমস্যাটা তাড়াতাড়ি দূর হয়ে যাবে। ঠিক আছে ডক্টর, আমি খুব করে খেয়াল রাখব। 2 সপ্তাহ পরে আবার আসবেন। আচ্ছা। তারপর চারু মাকে নিয়ে বেরিয়ে একটা গাড়ি করে বাড়ি গেল। ঘড়িটার কাঁটায় যখন বিকেল 4টে নাগাদ, তখন চারু আর লতা দোকান খুলতে বেরুল। চারুর মাকে বাড়িতে রেখেই গেল, তার যে রেস্টের দরকার। দোকান এখনো খুলেইনি, অথচ কয়েকটা মেয়ে এসে দাঁড়িয়ে দোকান খোলার অপেক্ষা করছিল। চারু আসতেই হেসে এগিয়ে গেল। বলল, আপনার জন্যই অপেক্ষা করছিলাম, জোরে ক্ষুধা পাইছে, তাড়াতাড়ি দোকান খুলেন। চারুর বেশ ভালো লাগলো। চারু লতার দিক তাকিয়ে হাসল। লতা বলল, আপু, আপনারা ওই খানটাতে একটু বসে অপেক্ষা করুন, আমরা এখনই রান্না শুরু করে দিব। মেয়েগুলো গিয়ে বসল।
চারু দোকান খুলে চুলা জ্বালাল, তা দেখে একটা মেয়ে বলল, দিদি চুই ঝাল পাওয়া যাবে? হ্যাঁ আপু, পাওয়া যাবে। তাদের মধ্যে একজন হিন্দু ছিল, সে বলল, গরুর মাংস ও কি এখানে রান্না হয়? লতা এগিয়ে এসে বুঝিয়ে বলল, না আপু, এখানে অনেক হিন্দু ছেলে মেয়ে খেতে আসে, তাই গরুর মাংস এখানে রান্না হয় না। চিন্তা করবেন না, কি খাবেন বলুন? খাসি হবে? হ্যাঁ হবে। আচ্ছা তাহলে খাসির চুই ঝাল আর ছেটানো রুটি। অন্য মেয়েদের উদ্দেশ্যে বলল, আপনাদের কি দিব? আমাদেরও। আচ্ছা আপু, আর একটু অপেক্ষা করুন। লতা জলদি গেল, চারুকে সব বলল। চারু একটা মিনিটও সময় নষ্ট না করে রান্না বসিয়ে দিল। আস্তে আস্তে লোকজন আসতে লাগল। সন্ধ্যা পেরিয়ে রাত ছুঁই ছুঁই এমন সময়ে লতা এসে কপালে বিরক্তির রেখা টেনে বলল, একটা কাস্টমার এসেছে। কি অর্ডার দিল? আমায় বলছে না, কিছু বলল যে তোমার কাছে অর্ডার দিবে। আমার কাছে? হুমম, যাও অর্ডার নিয়ে এসো, আমি এদিকটা দেখছি। চারু হাতটা কোমরে বাঁধা গামছাতে মুছতে মুছতে গেল। অন্য দিক মুখ ঘুরিয়ে বসেছিল। চারু পেছনে থেকে বলল, হ্যালো, আপনার অর্ডার দিন। ঘুরে চেয়ারে হেলান দিয়ে বসে দাঁত বের করে হেসে বলল, বলেছিলাম না আবার দেখা হবে। কেমন আছো শ্যামবতী? চারুর মুখটা হা হয়ে গেল, চোখ বার কয়বার ফেলে বলল, আপনি এখানে কি করছেন? ওমা, এটা আবার কেমন কথা? ক্ষুধা পেয়েছে, খেতে এলাম। এখানে আপনার খাবার মতো কিছুই নেই, বাড়ি যান। চারু চলে যেতে নিলেই বৃত্ত একটু জোরে করে বলতে লাগল, কাস্টমারের সাথে এমন বেগোছালো ভাবে কথা বলো? চারু দাঁতে দাঁত চেপে ঘুরে তাকালো, এদিকে ওদিকে তাকালো, সবাই তার দিকেই তাকিয়ে আছে দেখে দাঁতে দাঁত চেপে হাসে বৃত্তের দিক এগিয়ে গিয়ে ওভাবেই মুখে হাসি টেনে বলল, কি খাবেন স্যার বলুন? বৃত্ত দায়সারা ভাব নিয়ে বলল, আপনি যা খেতে দিবেন তাই। বলুন কি খাবেন, আমার সময় নষ্ট করবেন না, আরও অর্ডার আছে। ঠিক আছে, একটা কোল্ড কফি দাও। এখানে চা কফি কোনোটাই পাবেন না, অন্য কিছু অর্ডার করুন। আমি কোল্ড কফিই খাবো। আরে আশ্চর্য, বলছি তো এখানে নেই। এনে বানিয়ে দাও, না হলে এখনই আবার চেঁচিয়ে উঠব। চারু ঠোঁট কামড়ে তাকালো, বলল, তাহলে অনেক দেরি হবে, আপনি ওয়েট করতে না পারলে অন্য কোথাও যেতে পারেন। যদি সারা রাতও ওয়েট করতে হয় তাহলে আমি তাই করব। ঠিক আছে স্যার, ওয়েট করুন। চারু চলে গেল। গিয়ে লতাকে বরফ, দুধ, কফি আর চিনি আনতে বলল। অনেকক্ষণ পরে লতা গিয়ে দিয়ে আসলো। লতা কেবলমাত্র বৃত্তকে কফি দিয়ে চারুর কাজে সাহায্য করছিল, ফের বৃত্ত ডাকলো, লতা গেলে বলল, কফি যে বানিয়েছে তারে ডাকুন। কেন ভাইয়া, ভালো হয়নি? যে বানিয়ে তাকে বলবো। লতা গিয়ে চারুকে ডেকে আনলো। চারু বলল, বলুন, এটা কি বানিয়েছেন? কি বাজে খেতে। সব তো ঠিকই আছে। বৃত্ত কফিটা এগিয়ে দিয়ে বলল, তো আমি কি মিথ্যা বলছি, নিজেই খেয়ে দেখুন। লতা পাশেই দাঁড়িয়ে ছিল, পাশে থেকে ধীরে বলল, চারু খেয়ে দেখ। চারু ভেবেছে হয়তো সত্যি খারাপ হয়েছে, তাই কিছু না ভেবে একটু খেল। কিছু বলার আগেই বৃত্ত উঠে চারুর হাত থেকে ক্যারে খেতে খেতে বলল, এবার ঠিক আছে। বৃত্ত স্বাভাবিকভাবে খেতে লাগলো, এমন ব্যাপার স্যাপার দেখে চারু ঘপ করে লতার দিক তাকালো। লতা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে দেখে চারু হেসে লতাকে সরিয়ে নিয়ে গেল। লতা অনেক প্রশ্ন করছিল, তাই চারু বাধ্য হয়ে বলে দিল যে বৃত্ত তাকে পছন্দ করে। লতা তা স্বাভাবিকভাবে মেনে নিল। রাত 10:30 বাজবে ভাব, বৃত্ত এখনো বসে আছে। চারুর একটু পরে দোকান বন্ধ করবে। তাই চারু এসে বলল, এখনো বসে আছেন? হুমম, একটু কথা বলবো, বসবে? আকাশে বড্ড মেঘ করেছে, এখনই বাড়ি না ফিরলে আটকা পড়ে যাবেন। একটু কথা বলবো, বসো না। চারু চারু বসল না, উল্টে বলল, প্লিজ আপনি এখন যান, রাত অনেক হয়েছে। বৃত্ত মনটা ছোট করে বেরিয়ে গেল। তবে কাজ হলো না, বেশি দূরেও হয়তো যেতে পারেনি। জোরে ঝেঁকে বৃষ্টি পড়তে শুরু হলো। লতা তখন চারুকে বলল, চারু। চারু তখন দোকানের সব গুছিয়ে রাখছিল। হুমম, বলছি যে বৃত্ত ভাইয়া তো মাত্রই গেল, ভিজে যাবে না? চারু চট করে বৃষ্টির দিক তাকালো, তারপর চোখ সরিয়ে লতার দিক তাকিয়ে বলল, তাতে আমার কি? তোমার আবার কি? আমার অনেক কিছু, আমার একটা কাস্টমার কমে যাবে। বলছি কি, যাও না, এই ছাতাটা তাকে দিয়ে আসো। পারবো না আমি, তুমি যাও। আর তাছাড়া ওনাকে ছাতা দিলে আমরা কি করে বাড়ি ফিরব? আমাদের কাছে তো দুইটা, একটা দিয়ে এসো আর একটাতে আমরা যাব। চারু রাজিই হলো না।
বৃত্ত মাথায় হাত দিয়ে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে, অর্ধেক ভিজেই গেছে তবুও দাঁড়ালো। কিন্তু যেহেতু ভিজে গেছে তাই ভিজেই বাড়ি যাবে বলে দৌড়া যাওয়ার জন্য কয়েক পা বাড়াতে পেছনে থেকে কেউ জোরে ডাকল, শুনুন, ওখানেই দাঁড়ান। বৃত্ত মাথায় হাত দিয়ে বৃষ্টি আটকে ফিরে তাকালো, কেউ একজন দৌড়ে ছাতা নিয়ে এগিয়ে আসছে। কাছাকাছি আসতেই বৃত্ত বুঝতে পারল, চিনতে পারল। কেউ একজন ছাতা নিয়ে বৃত্তের মাথার উপর ধরল। বৃত্তের চারদিকটা ভীষণ অন্ধকার, তবে রাস্তার মাঝে মাঝে ল্যাম্পপোস্টের আলোটা এসে চারুবৃত্তের গায়ে ঢেলে পড়ছিল। বৃষ্টির তেজ বাড়ল, ছাতার ওপর বৃষ্টির ফোঁটার শব্দ এসে চারুর কানে বাজল। নড়েচড়ে উঠল চারু, বৃত্তের চোখ ভর্তি হাসির ছাপ। নীরবতা কাটিয়ে বৃত্ত আগে বলে উঠল, তুমি এখানে? চারু ওর দিতে গিয়ে যেন হিমশিম খেতে লাগল। বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে পড়বেন, ছাতা নিয়ে বাড়ি যান। বৃত্ত মুচকি হাসি মুখে টেনে চারুর দিক ঝুঁকে গেলে চারু মাথাটা একটু পেছন দিক ঝুঁকে নিল। বৃত্তের সুর তখন অন্য রকম হলো, আমার জন্য বুঝি তোমার চিন্তা হয় চারু? ভেজা ঢোক চিপল চারু, শরীরে কাঁপুনি ধরল। বৃত্তের তা নজরে এড়িয়ে যেতে পারল না, ফের ঝুঁকল। এতে যেন চারুর ঠোঁট ছুঁই ছুঁই, নাক ছুঁই ছুঁই এমন পরিস্থিতির হলো। চারুর শ্বাস ভারী হলো, ভারী শ্বাস গিয়ে বৃত্তের মুখে আছড়ে পড়ল। চারু চোখ বন্ধ করে নিল। বৃত্ত কিছু না বলে চারুর মাথায় টোকা মেরে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমায় ভয় পাচ্ছ? চারু এক চোখ খুলে দেখল বৃত্ত সরে গেছে, দেখে দু চোখই খুলল। অর্ধ কণ্ঠে বলল, আমি কেন ভয় পেতে যাব আপনাকে? চারু বলা মাত্রই বৃত্ত চারুর চুলগুলো এলোমেলো করে দিল, তারপর আবার একটু ঝুঁকল, শুধল, আমায় ভয় না পাওয়াই ভালো, এতে তোমার আমার দুজনেরই সুবিধা, বুঝলে? চারু এক হাত দিয়ে চুলগুলো ঠিক করে কিছু বলতে যাবে, তার আগে বৃত্ত ফের চারুর চুল এলোমেলো করে দিয়ে বলল, এলোমেলো চুলে বড্ড আমার আমার লাগে, এলোমেলোই থাক। চারু বৃত্তের হাত সরিয়ে দিয়ে ছাতা ধরিয়ে দিল আর বলল, অনেক রাত হয়েছে, বৃষ্টি বোধহয় কমবে না, আপনি ফিরে যান। তুমি এইটুকু রাস্তা কি করে যাবে? আমি যেতে পারবো, বলে চারু ছাতার নিচে থেকে দৌড়ে দুপা যেতেই বৃত্ত চিৎকার দিয়ে বলল, শুনো চারু। চারু দাঁড়ালো, বৃত্ত দৌড়ে গিয়ে ছাতার নিচে নিয়ে বলল, এত রাতে একা একা যাচ্ছ, যদি ভূত এসে না মানে যাও, তুমি তো বাহাদু মেয়ে। ব্যাস চারু, এখন কোথাও ভয় লুকাতে পারলে ভালো হতো, এমন ছাপ চোখে মুখে। চোখে মুখে ভয় নিয়ে চারপাশটা চোখ ঘোরালো, শুকনো একটা ঢোক গিলে আওড়াল, আপনি মিথ্যা বলছেন, ভূত বলে কিছু আছে নাকি? বৃত্ত সিরিয়াস মুড নিয়ে বলল, তা তো জানিই, তবে রাত হলে শুনেছি জিনদের আনাগোনা বেড়ে যায়। চারু ঠোঁট ভিজিয়ে কামড়ে ধরে বলল, তাহলে আমি এখন কি করে যাব? বৃত্ত চারুর পেছনে বড় বড় করে তাকিয়ে বলল, চারু, তো তোমার পেছনে ওটা কি? চারুর কাঁপাকাঁপি 3 গুণ বেড়ে গেল, কাঁপা কাঁপা গলায় বলল, কি? জানি না, এদিকেই আসছে মনে হয়, হ্যাঁ এদিকেই আসছে। চারুর পেছনে তাকানোর সাহস হলো না, খপ করে বৃত্তকে আঁকড়ে ধরল, বৃত্তের বুকে মুখ গুজল। বৃত্তের ভেজা শার্টে যেন চারুও ভিজে গেল। বৃত্ত মুখ চেপে হাসল আর একটু ভয় দেখালো, আরও একটা আসছে এদিকেই। চারু বৃত্তের পিঠ খামচে জোরে জড়িয়ে ধরল। এবার বৃত্ত থামল, চারুকে হালকা করে হাত দিয়ে নিজের সাথে আগলে নিল। কয়েক মিনিট ওভাবেই থাকল। চারু যে কাঁপছে তা বৃত্ত বুঝতে পারল, তারপর বলল, চলে গেছে, এখন তুমি যেতে পারো। চারু জড়িয়ে ধরেই শুধু মাথাটা একটু উঁচু করে চারদিক তাকালো, কাউকে নজরে এলো না দেখে বৃত্তের দিক তাকালো, থমকালো চারু, বৃত্তের চোখে যেন কিছু ছিল। চারু হাতের বাঁধন আলগা করল, শুধু এক হাত জড়িয়ে ধরে বলল, আমায় একটু এগিয়ে দিয়ে আসবেন? চারুর কপালে লেপ্টে থাকা ভেজা চুলগুলো সরিয়ে কানের কাছে গুজে দিয়ে আদুরে ভঙ্গিতে আওড়াল, ঠিক আছে চলো। চারুর হাতটা এবার বৃত্ত নিজের হাতের সাথে পেঁচিয়ে নিয়ে আরেক হাতে ছাতা ধরে হাঁটতে লাগলো। চারু ভীতু চোখে এদিক ওদিক তাকাচ্ছিল, তা দেখে বৃত্ত মৃদু হাসল, চারুর হাতটা শক্তপোক্ত করে জড়িয়ে ধরে ফের আওড়াল। চারু? চারু তাকালো না, বৃত্তও তাকালো না, কেবল সামনে হাঁটল। চারু ওভাবেই ঠেই ওর দিল। হ্যাঁ বলুন, শুনছি। আমার পেছনে আবার কিছু এলো নাকি? চারু দাঁড়িয়ে গেল, বৃত্ত বলল, দাঁড়ালে কেন? আমি আছি তো, চলো বলছি। চারু ফের হাঁটা ধরল, বৃত্ত বলল,
তুমি আমার ভুল নও, ভুল ভেবে কখনো চলে যেও না। বৃত্তের চোখ ছলছল হলো, চারু থেমে তাকালো, 1 সেকেন্ডে 2 সেকেন্ডে এভাবে অনেকক্ষণ একে অপরের দিক তাকিয়ে ছিল। চারু চোখ সরিয়ে কিছু বলতে যাবে এমন সময় চেনা সুরে কেউ চারুর নাম নিল। চারু। চারুবৃত্ত দুজনই একসাথে তাকালো, সামনে ছাতা হাতে নিয়ে লতা দাঁড়িয়ে আছে। চারুর লেট হচ্ছিল জন্য চারুকে খুঁজতে খুঁজতে এগিয়ে এসেছে। দুজনকে একসাথে দেখে লতা এগিয়ে চারুর ঠিক কাছে গিয়ে থামল। হেসে বলল, তুমি ঠিক আছো? সেই কখন থেকে অপেক্ষা করছি, দেরি হচ্ছে জন্য এগিয়ে এলাম। চারু একবার বৃত্তের দিক তাকালো, তারপর বলল, আপনি এখন বাড়ি চলে যান, অনেকক্ষণ হলো ভেজা শার্ট পরে আছেন, অসুস্থ হয়ে পড়বেন। বৃত্ত ছলছল চোখে তাকিয়ে ছিল চারু লতার কাছে গিয়ে ফের তাকালো। বৃত্ত তখনও তাকিয়ে, চারু দূর থেকেই বলল, কি হলো যান? বৃত্ত কিছু বলল না। চারু পা বাড়াল, লতা অনেক কিছুই বলছেন কিন্তু চারুর তা কর্ণপাত হচ্ছিল না। চারু যেতে যেতেও বারবার ফিরে তাকাচ্ছিল। একসময় চারুকে আর দেখা গেল না, তখন বৃত্ত ধীর পায়ে একা পথ ধরে হাঁটতে লাগল। সেই কখন ঘড়িতে ঘন্টার কাঁটা 11টা ছুঁয়েছে। বৃত্ত মাত্রই ভেজা গা নিয়ে বাড়িতে ঢুকল। বৃত্তের মা বসার ঘরে ছেলের জন্য অপেক্ষা করছে। বৃত্ত ঢুকতেই গম্ভীর হয়ে প্রশ্ন করল, এত রাতে কোথায় ছিলি বৃত্ত? বৃত্ত হকচকিয়ে ওঠে, আবার শান্ত হলো, একবার মায়ের দিকে তাকিয়ে চোখ সরিয়ে উপরে যেতে যেতে উড় দিল, তোমার বৌমার কাছে বলে সোজা ঘরে চলে গেল। বৃত্তের মা আশ্চর্য হয়ে একাই বলল, বৌমা? রাত পেরিয়ে সকাল, সকাল পেরিয়ে বিকাল। চারু আজ একটু লেট করে দোকানে আসবে বলে লতাকে আগে পাঠিয়ে দিয়েছে। লতা এসে দোকান খুলবে তখন দেখল আগে থেকেই বৃত্ত এসে বসে আছে। লতাকে দেখে দাঁড়িয়ে গলা উঁচু করে কাউকে খুঁজল। লতা হেসে বলল, চারুকে খুঁজছেন ভাইয়া? বৃত্ত মাথা উপর নিচ ঝাঁকিয়ে হ্যাঁ বলল। লতা এগিয়ে গিয়ে বলল, ওর আসতে একটু লেট হবে, আপনি বসুন। আচ্ছা। বৃত্ত চুপচাপ বসল। কাল বৃষ্টিতে ভিজেছে জন্য গায়ে জ্বর এসেছে একটু, তবুও চারুকে একবার দেখবে বলে এসেছে। মাথার ভেতর ভালো লাগছিল না জন্য টেবিলে মাথা নিচু করে শুয়েছিল। তখন চারু এলো পাশ কেটে লতার কাছে গিয়ে বলল, উনি কখন এসেছে? অনেকক্ষণ হলো, দেখে মনে হচ্ছে অসুস্থ। চারু চট করে তাকালো। বৃত্ত এখনো ওভাবেই শুয়ে চারু কাছে এগিয়ে গিয়ে ডাকল, শুনুন। বৃত্ত মাথা তুলে তাকালো, চোখ দুটো লাল, তবুও চারুকে দেখে হাসল। চারু কিছু না ভেবেই বৃত্তের কপালে হাত রাখল, অনুভব করল বেশ গরম। হাত সরিয়ে নরম গলায় বলল, আপনার তো জ্বর, বিশ্রাম নেওয়া বাদ দিয়ে এখানে কেন এসেছেন? বৃত্ত নিজের গালে হাত দিয়ে বলল, এখানে একটু বসো। চারু আজ না করল না, মুখোমুখি বসল। বলুন। কিছু না, এভাবেই একটু বসে থাকো। চারু অনেকক্ষণ বসে থেকে বলল, কিছু খাবেন? গলা ব্যথা খুব, কিছু খেতে পারছি না। ঠিক আছে বসুন, আমি কড়া করে আদা লবঙ্গ দিয়ে চা বানিয়ে দেই। মম। চারু উঠে গিয়ে কড়া করে চা বানাতে লাগল। বৃত্ত ফের মাথাটা টেবিলে রাখল। কিছুক্ষণ পরে চারু এসে চা দিয়ে গেল। বৃত্ত বসে তা খেতে লাগল। আস্তে আস্তে লোকজন আসতে লাগলো। চারু রান্না বসিয়ে দিল। একটা সুন্দর সুদর্শন ছেলে এলো। লতা অর্ডার নিল, চারু এসে খাবার দিয়ে গেল। তখন বলল, হ্যালো, আজ থেকে আমি আপনাদের রেগুলার কাস্টমার হব। আচ্ছা, আসবেন। বৃত্ত দেখছিল চারু ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছিল। তা দেখে বৃত্ত বিরক্তে কপাল কুঁচকে চারুকে ডাকল। তখন বিকাল গড়িয়ে সন্ধ্যা নামার আগে বৃত্ত আয়েশ করে চা খাচ্ছিল। চোখ আটকালো চারুর দিকে, হেসে হেসে কথা বলছে একটা ছেলের সাথে। কপালে বিকট বিরক্তির রেখা টেনে ডাকল চারুকে, চারু শুনো। চারু কথা শেষ করে এলো অতশত না ভেবে বলল, হ্যাঁ কিছু লাগবে? বৃত্ত নিজের পাশে চেয়ারে হাত রেখে বলল, এখানে একটু বসো। চারু একবার তাকালো সেই ছেলের দিক, তারপর বৃত্তকে উদ্দেশ্য করে বলল, একটু পরে বসি, ওনার আরো অর্ডার আছে, দিয়ে তারপর দেখছি। আপনার কিছু লাগলে বলুন। বৃত্ত মুখ ঘোরালো। চারু তা দেখে বলল, কি বিপদ, এমন করছেন কেন? অভিমানী সুরে বৃত্ত শুধালো, কিছু না, যাও। বৃত্ত চায়ের কাপে চুমুক দিল। চারু কেমন হাসল। তারপর বলল, আমি ওনার অর্ডারের খাবারটা রান্না করে আসছি, আপনি বসুন। বৃত্ত একবার আর চোখে তাকালো, ফের চোখ সরিয়ে উড় দিল, ঠিক আছে। চারু হাসতে হাসতে চলে গেল।
ম্যাম বিল কত হলো? 780। ছেলেটা টাকা দিয়ে ফের প্রশ্ন করল। আচ্ছা আপনাদের নাম কি? লতা এগিয়ে এসে ওর দিল। ওর নাম চারু, আমার নাম লতা। চারুলতা সুন্দর না? হুমম খুব সুন্দর। আমার নাম আদিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ আসছি, কাল সময় করে খেতে আসব। ঠিক আছে, আবার আসবেন। চারু কাজ করছিল, চারুকে ডেকে বলল, মিস চারু কাল দেখা হবে, আজ আসি। ঠিক আছে, আবার আসবেন। হুম। আদিল চারুর দিক তাকিয়ে হেসে চলে গেল। ওদিকে বৃত্ত টেবিলে মাথা ঠেকিয়ে বসে আছে। চারু এবার ফ্রি হয়ে বৃত্তের কাছে গেল। বৃত্তের মাথাটা তুলে কপালে ফের হাত রাখল। বৃত্ত তাকালো কেমন ঘুমঘুম কণ্ঠে আওড়াল, এখন বুঝি কাজ শেষ হলো? চারু বৃত্তের পাশে চেয়ার টেনে বসল, অসুবিধা নিয়েও পাশে বসে বলল, সরি, দেখলেন তো কত মানুষ আসছিল। হুমম ঠিক আছে। আপনার জ্বরটা কমেনি তো? বেশ বেড়েছে, এখন বাড়ি যান। বৃত্ত ফের টেবিলে মাথা রেখে বলল, একটু পরে এই তো এলে, একটু থাকি। চারু কিছু বলল না। বৃত্ত মাথা তুলে তাকালো, চারু কোমল চোখে তাকিয়েছিল, বৃত্ত তাকাতেই চোখ সরিয়ে নিল। বৃত্ত হেসে বলল, আমায় দেখছিলে? কই না তো। হুমম আমায় কেন দেখবে, অন্য কাউকে দেখো গিয়ে। চারু চোখ ছোট ছোট করে তাকালো, বৃত্তও তাকিয়েছিল। চারু নাক ফুলিয়ে প্রশ্ন ছুড়ল, কাকে দেখব? আমি কি জানি, তুমিই ভালো জানো। রাত হয়েছে, বাড়ি যান। থাকতে চাইলে কি থাকতে দিবে যে এমন করে তাড়িয়ে দিচ্ছ? সময় হলে যাব। সেই সময়টা কখন হবে? মনে হচ্ছে আমি এখান থেকে গেলেই বেঁচে যাও। এমন কখন বললাম? আপনি তো অসুস্থ, তাই বাড়ি যেতে বলছিলাম। ঠিক আছে, আজ গেলাম, কাল আবার আসব। বলে চারুর চুলে হাত দিয়ে এলোমেলো করে উঠে চলে গেল। চারু কপাল কুঁচকে তাকিয়ে যাওয়া দেখল। শুনুন, এই 2টা পেজ থেকে গল্প পড়বেন না, রোমান্টিক গল্পের ঝুলি, ব্যর্থ প্রেমের গল্প। এই 2টা পেজ আমার গল্প, আমার আগেই আবোল তাবোল লিখে পোস্ট করে। তাই ওইটা পড়লে আমারটার সাথে কোন মিল পাবেন, না পারলে আমার গল্পটা আমার পেজ থেকেই পড়ার চেষ্টা করবেন। রাতে বৃত্তের গা কাঁপিয়ে জ্বর এলেও সকালে সে একদম সুস্থ। কলেজ থেকে ফোন এসেছিল কয়েকদিন, খুব কাজের চাপ। সকালে গেলে অনেক রাত করে বাড়ি ফেরা হয়, তাই চারুর সাথে দেখা করার সময় হয়ে উঠছে না। ওদিকে বিকাল গড়িয়ে রাত শেষ হওয়া অবধি পথ চেয়ে তাকিয়ে থাকে, এই বুঝি বৃত্ত এসে ডাকবে। চারু শুনছ? এমন ভাবনার মাঝে কেউ এমন করে ডাকল, চারু শুনছ? চারু তড়িগড়ি করে তাকালো, বৃত্ত এসেছে ভেবে এগিয়ে গেল। সামনে থাকা মানুষটাকে দেখে আচমকা মন ভারী হয়ে গেল। আদিল এসেছে চারুকে ডাকতেই লতা এগিয়ে গেল। কি নিবেন ভাইয়া বলুন? স্পেশাল কি আছে? মাংস কষা আর লুচি। ঠিক আছে, ওটাই দিন। অপেক্ষা করুন। লতা গিয়ে চারুকে অর্ডার বলো। কিন্তু চারুর মন তো এখানে নেই, তাই কিছু শুনল না। লতা কাজে হাত দিল। চারু মনে মনে ভাবল, ওনার কি অসুখ বেড়েছে? তা না হলে এলেন না কেন? কাল তো বলেই গেল যে আসবে, তবে এলো না যে। লতা চারুর দিকে তাকিয়ে কপাল কুঁচকে ডাকল, চারু। চারু চমকে উঠে বলল, হ্যাঁ, কে এসেছে কই? লতা কপাল কুঁচকে এগিয়ে এসে চারুর কপালে হাত দিয়ে বলল, তুমি কি অসুস্থ? এমন দেখাচ্ছে কেন? না তো, আমি তো ঠিকই আছি। অর্ডার আসেনি। লতা হা করে চোখ বড় করে তাকালো, তারপর চারুর গালে হাত রেখে বলল, আমি না তোমায় সেই কখন বলেছি অর্ডার এসেছে, শুনতে পাওনি? হুমম খেয়াল করিনি। হুমম তোমার ভাব ভালো না, কাউকে মিস করছো? চারু ভরকে গিয়ে থতমত খেয়ে বলল, আমি কেন ওনাকে মিস করতে যাব? লতা কোমরে 2 হাত রেখে বলল, এই অনিটাকে। এই যা চারু, এবার কি বলবে? ঠোঁট কামড়ে হেসে জবাব দিল, আরে কাস্টমারের কথা বলছি। চলো রান্না শুরু করা যাক। লতা বুঝল, চারু কাছে গিয়ে বলল, এতই যখন ভাবছো, ফোন দিয়ে একটু কথা বলে দেখো ঠিক আছে কি না। চারু লতাকে ঠেলে দূরে সরিয়ে বলল, এমন কিছু না, যাও কাজ করো। নিজের মনের সাথে এত মারামারি করো না, আমার কথা শুনো। লতা মার খাবে? না বাবা, মার খেতে চাই না, তোমাদের বিয়েটা সুস্থভাবে খেতে চাই। এবার কিন্তু খাবার হতে কত সময় লাগবে? চারু লতার মাঝে আদিল হাঁক ছেড়ে প্রশ্ন করল। চারু বলল, ওই তো আর একটু অপেক্ষা করুন। ঠিক আছে মিস চারু। রান্না শেষ করে চারু খাবার নিয়ে গেল। আদিল তাকালো, চারু চলে আসতে যাবে তখন ডাকল, চারু শুনছ? চারু পা বাড়িয়ে থেমে গেল।
চোখ বন্ধ করে ভারী নিঃশ্বাস নিয়ে তাকালো, এগিয়ে গিয়ে বলল, প্লিজ ডোন্ট মাইন্ড চারু, শুনছো, এমন ভাবে ডাকবেন না। কেন, কোন সমস্যা? না তেমন না, তবে এই ডাকটা সবার জন্য না, কেবল একজনের জন্য। কে? কেউ না। ডাকবেন না, হয়ে গেল। ঠিক আছে। চারু সেখান থেকে চলে এলো। লতা বলল, এই একজনটা কে গো? চারু ফের আর চোখে তাকালো। বলল, কিছু না। কিছু তো বটেই। কিছু না বললাম তো। টানা 3 দিন বৃত্ত সকাল বিকাল রাত পরীক্ষার খাতা দেখেছে, আজ ফ্রি হলো। তখন রাত ক্লান্তে ভরা দেহটা নিয়ে বের হলো। রাত তখন 10টা। চারু ময়লার ব্যাগ হাতে নিয়ে একটু দূরে ফেলে আসছিল, এমন সময় বেশ দূরে কেউ দাঁড়ালো। চারু তাকালো, বোঝাই যাচ্ছিল বেশ ক্লান্ত। ক্লান্ত দেহটা নিয়ে দুহাত প্যান্টের পকেটে ঢুকিয়ে চারুর দিক এগিয়ে গিয়ে আচমকা চারুর কাঁধে কপাল ঠেকিয়ে দাঁড়ালো। চারু আটকালো না, অনেকক্ষণ দুজন চুপ থাকলো। এবার নীরবতা কাটিয়ে চারু মৃদু স্বরে আওড়াল, রাত তখন 10টা। চারু ময়লার ব্যাগ হাতে নিয়ে একটু দূরে ফেলে আসছিল, এমন সময় বেশ দূরে কেউ দাঁড়ালো। চারু তাকালো, বোঝাই যাচ্ছিল বেশ ক্লান্ত। ক্লান্ত দেহটা নিয়ে দুহাত প্যান্টের পকেটে ঢুকিয়ে চারুর দিক এগিয়ে গিয়ে আচমকা চারুর কাঁধে কপাল ঠেকিয়ে দাঁড়ালো। চারু আটকালো না, অনেকক্ষণ দুজন চুপ থাকলো। এবার নীরবতা কাটিয়ে চারু মৃদু স্বরে আওড়াল, আপনি এই অসময়ে? বৃত্ত ধীরে ক্লান্ত স্বরে জবাব দিল, আমি বড্ড ক্লান্ত, এভাবে একটু থাকতে দাও। চারু আর প্রশ্ন করল না, কেবল ওভাবে দাঁড়িয়ে থাকল। চারু অনেকক্ষণ ওভাবে দাঁড়িয়ে থেকে এখন একটু নড়াচড়া করতেই বৃত্ত বিরক্ত নিয়ে বলল, উফফ, একটু স্থির থাকতে পারো না? চারুর নড়াচড়া বন্ধ হয়ে গেল। বৃত্ত এবার মাথা তুলে দাঁড়ালো। বেশ কিছুক্ষণ চারুকে দেখল, তারপর বলল, কেমন আছো? চারু একবার তাকালো, চোখ সরিয়ে বলল, ভালো। আমায় 3 দিন না দেখেও ভালো আছো? আহ, থাকবে নাই বা কেন, নতুন রেগুলার কাস্টমার পেয়েছো, ভালো থাকারই কথা। অভিমানে মুখ ঘোরালো বৃত্ত। চারু আর চোখে তাকিয়ে ঠোঁট টিপে হাসল। বৃত্ত ও আর চোখে তাকাতেই চারুর হাসিখানা চোখে আটকালো। চোখ ছোট ছোট করে বলল, হাসছ যে? আমি কখন হাসলাম? অনেক রাত হয়েছে, বাড়ি যান। বৃত্ত ফাইজলামি করে বলল, ভাবছি আজ তোমার কাছে থাকব। মানে? মানে আজ তোমার সাথে থাকব। ঢোক গিলল চারু, ঠোঁট কামড়ে এদিক সেদিকে তাকাচ্ছিল। এমন হাল দেখে বৃত্ত হেসে ফেলল। তারপর একটু ঝুঁকে ফের চুলগুলো এলোমেলো করে দিল, বলল, তুমি দেখি সিরিয়াস হয়ে গেছো। চারু কিছু বলল না দেখে বৃত্ত বলল, ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দিবে? সারাদিন ব্যস্ততার কারণে খেতে পারিনি। চারু নিচের দিক তাকিয়ে মনে মনে বলল, সারাদিন কি এমন ব্যস্ততা ছিল যে দেখা করতে আসেনি? চারুর মনের কথা যেন বৃত্ত শুনতে পেল, তাই বলল, সারাদিন পরীক্ষার খাতা দেখলাম, তাই দেখা করার সময় পাইনি। চারু চমকে তাকালো, বুঝল কি করে মনের কথা। চারু বড্ড হাঁসফাঁস করতে লাগল। বৃত্ত ফের বলল, চলো যাই। হুমম। রাতে রাস্তা দিয়ে হাঁটছিল দুজন, কথা নেই বার্তা নেই। বৃত্ত বারবার চারুর দিক তাকাচ্ছিল, চারু যেন জোরসর হয়ে হাঁটছিল। বৃত্ত মুখ চেপে হাসল। ভাইয়া 3 দিন কোথায় ছিলেন? বৃত্ত খাচ্ছিল, এমন সময় লতা হাজির হলো। সোজাঝাপটা প্রশ্ন ছুড়ল, বৃত্ত জবাব দিল, কাজ ছিল তাই আসতে পারি নাই। কথাটা বলে বৃত্ত পানি খাচ্ছিল, তখন লতা আরেকটা কথা বলে উঠল, কাজ থাকতেই পারে, ভালো কথা, কিন্তু একটা বার বলে যাবেন তো, হুট করেই উধাও। আপনি কি জানেন এই 3 দিন মেয়েটা কি পরিমাণ ছটফট করেছে? না বলতে পেরেছে, না সইতে পেরেছে, কেমন আক্কেল আপনার? এক নিঃশ্বাসে বলে ফেলল কথাগুলো। বৃত্ত তা শুনে বিষম খেল। কাশতে কাশতে চারুর দিক তাকালো। চারু দৌড়ে এসে বৃত্তের পিঠে হালকা থাপড়াতে লাগল। কাশি থামিয়ে বৃত্ত চারুর হাত ধরে সামনে দাঁড় করিয়ে বলল, মিস করেছো অথচ ফোন করনি? চারুর আগে লতা বলল, আপনিও তো ফোন করতে পারতেন, করেননি কেন? আরে আমার দেওয়ার রাস্তা বন্ধ করে রেখেছে, ব্লক করে ফেলে রেখেছে। দুজনকে থামিয়ে দিয়ে চারু বলল, আমি কাউকে মিস করিনি, সব মিথ্যা কথা। লতা কপাল কুঁচকে বলল, আমি মিথ্যে বলছি? যখন কাস্টমার আসে তখন তুমি দৌড়ে দেখতে যাও না ভাইয়া এলো কি না? বৃত্ত বা হাত গালে রেখে চারুর দিক তাকিয়ে হাসছিল। চারু আর কিছু না বলে লতাকে নিয়ে ওদিকটাতে চলে গেল। বৃত্ত মুখ ঢেকে হা হা করে হাসল। চারু লতাকে দূরে নিয়ে গিয়ে বলল,
এমন বললে কেন? আমি কি তোমায় একবারও বলেছি যে আমি তাকে মিস করেছি? লতা বেশ বিগড়ে গেল বলল। আরে তুমি বলবে কেন? তোমার চোখ মুখ সব বলে দিচ্ছিল। তুমি নিজেও জানো না যে তুমি বৃত্ত ভাইয়াকে ঠিক কতটা চাও। লতা থামো, তুমি যেমন ভাবছো তেমন কিছু না। আচ্ছা কেমন কিছু তাহলে তুমি বলো? চারু বৃত্তের দিক তাকালো, ছেলেটা কেমন হাসছে। চারু লতাকে কিছু বলার আছে বৃত্ত সেখান থেকে ডাকল। চারু শুনো। চারু থেমে খেল, অস্বস্তি নিয়ে এগিয়ে গেল, বৃত্ত হাসি থামাতেই পারছে না তবুও ঠোঁট কামড়ে আটকালো। বলল, তোমার ফোন কোথায়? কেন? দরকার আছে দাও। হাতটা বাড়িয়ে দিল বৃত্ত। চারু খামচে তার ফোনটা এঁটে ধরল। দিল না দেখে বৃত্ত ফের বলল, কি হলো দাও। কি করবে না আগে বলেন। বৃত্ত চট করে উঠে ছো মেরে ফোনটা চারুর হাত থেকে কেড়ে নিল। চারু তার ফোনটা ফিরিয়ে নিতে গেলেই বৃত্ত হাত ধরে আটকে দিল। তারপর ব্লকটা ছাড়িয়ে চারুর ফোনটা ফিরিয়ে দিল। আর চারুর নাকে হালকা করে টোকা দিয়ে বলল, ফোন দিলে সাথে সাথে ধরবে, আর যদি ব্লক করো তাহলে যেখানে জিনের আনাগোনা বেশি, যেখানে মাঝরাতে গিয়ে রেখে আসব। চারু চুপ করে দাঁড়িয়ে কথাগুলো শুনল, জবাব দিল না দেখে বৃত্ত ঝুঁকে ফিসফিসিয়ে বলল, মনে থাকবে। চারু কেবল মাথা নেড়ে সম্মতি জানালো। বৃত্ত চারুর চুলগুলো কপাল থেকে সরিয়ে দিয়ে বলল, আমি এখন আসি, সাবধানে থেকো। সকাল 6টা, চারু টিউশন পড়তে যাচ্ছিল, এমন সময় পেছনে পেছনে কেউ তাকে ফলো করছিল। পেছনে ফিরতেই কাউকে নজরে এলো না। এমনটা বাড়ি ফেরার পথেও হলো, কেউ যেন তাকে ফলো করছে, কিন্তু যেই পেছনে তাকালো কাউকে নজরে পড়ল না। বিকালে দোকান খুলল চারু। রান্না শুরু করবে তখন আদিলের আগমন হলো। এসেই বলল, মিস চারু, আমায় আজ ঝালঝাল কিছু বানিয়ে দিতে পারবেন? হ্যাঁ, আপনি বসুন। আদিল যেতে গিয়েও ফিরে এসে বলল, আচ্ছা, আমরা কি একে অপরকে তুমি বলে সম্বোধন করতে পারি? আপনি বলতেই পারেন, কিন্তু আমি পারবো না। কেন? এমনি। ঠিক আছে, তুমি যেমন বলবে। চারু কিছুটা সময় পরে খাবার দিতে গেল। মুখে হাসি চেনে কিছু একটা বলছিল আদিলকে, তখন বৃত্ত এলো, বেশ সেজেগুজে এসেছে আজ। হাসতে হাসতে আসছিল চারুকে আদিলের সাথে দেখে বিরক্ত চোয়াল শক্ত করে এসে বসল। চারু কথা শেষ করে ঘুরতেই বৃত্তকে চোখে পড়ল। সেদিকে গিয়ে বলল, আপনি কখন এলেন? বৃত্ত অন্য দিক মুখ ঘুরিয়ে বসেছিল, চারুর কথা শুনেও ফিরে তাকালো না। শুধু অভিমানী স্বরে বলল, এত হেসে হেসে কথা বললে আমায় দেখবে কি করে যে কখন আসলাম? চারু কিছু না বুঝে বলল, মানে? বৃত্ত এবার রাগ নিয়ে তাকিয়ে শুধালো, কই, আমার সাথে তো এমন হেসে একটা কথাও বলনি, ওর সাথে তোমার হেসে হেসে কি কথা থাকতে পারে? চারু এবার বুঝতে পারল, তাই বলল, এমন কিছু না, খাবার নিয়ে কথা বলছিলাম। খাবার নিয়ে হেসে হেসে কথা বলতে হয়? এতে সমস্যা কোথায়? বৃত্ত হাসল, বলল, আসলেই তো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে যাও, কথা বলো, আমি আসছি। এই বলে বৃত্ত রাগ নিয়ে চলে গেল। চারু ফ্যালফ্যাল করে চেয়ে থাকল। কি হলো বুঝল না। আজ লতা চারুর সাথে আসেনি। একটু পরে লতা দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, চারু জানো, সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা ছেলের কি রক্তটাই না পড়ছে। চারু স্বাভাবিকভাবে বলল, ওহ, তুমি দেখনি? না গো, রক্ত দেখতে পারি না, তাই দূর থেকেই অনুমান করে বুঝতে পেরেছি। চারু আর কিছু বলল না। লতা পানি খেয়ে এদিক ওদিক তাকালো, বৃত্তকে না দেখে বলল, বৃত্ত ভাইয়া আজকে আসেনি? চারু গোটা রসুনের খোসা ছাড়াচ্ছিল, লতার কথা শুনে হাতটা থেমে গেল, ভারী ভারী নিঃশ্বাস ফেলতে লাগলো, লতার দিক তাকিয়ে কিছু একটা মনে করে আচমকা দৌড়ে কোথাও চলে গেল। লতা পেছনে থেকে অনেকবার ডাকলো, তবে চারু শুনল না, দাঁড়ালোও না। তখন বিকাল গড়িয়ে সন্ধ্যা নামবে, অথচ চারুর সেদিকে খেয়াল নেই। সে এলোমেলো পায়ে দৌড়ে সেখান রাস্তায় গেল, বেশ লোকের ভিড় জমেছে। ঠেলে একটু ভেতরে ঢুকে দেখল কেউ নেই, শুধু রক্ত পড়ে আছে। এত রক্ত দেখে মাথা ঘুরে উঠল চারুর। নিজেকে সামলে একটা মহিলাকে ডেকে জিজ্ঞাসা করল, আন্টি, এখানে যে অ্যাক্সিডেন্ট করেছে সে কোথায় বা বলতে পারবেন? হ্যাঁ, পোলাডারে তো হাসপাতালে লইয়া গেছে। খুব খারাপ অবস্থা, মনে হয় বাঁচাতে পারবো না। চারু এবার নিজেকে আটকাতে পারল না, চোখ ঠেলে পানি পড়তে লাগল। এলোমেলো পায়ে সামনে এগিয়ে গিয়ে ধপ করে বসে পড়ল, হাঁটুতে মুখ গুজে হাউমাউ করে কান্না শুরু করল।
এমন সময় কেউ একজন এসে কপালে চিন্তার ভাঁজ ফেলে চারুকে ডাকল। চারু। চারু কান্না দমিয়ে মুখ তুলে তাকালো সামনে থাকা মানুষটাকে, কিছু বুঝতে দেওয়ার আগেই উঠে দাঁড়ালো, তারপর আচমকা তার গলা পেঁচিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। বৃত্ত বেশ আশ্চর্য হলো, এমন করছে কেন? চারু হাতের বাঁধন আরো শক্ত করল। বৃত্ত তার এক হাত চারুর কোমরে রাখল, আরেক হাত চারুর মাথায় রাখে বলল, কি হয়েছে এখানে এই ভর সন্ধ্যায়, কি করছো তুমি? চারুর কিছু বলল না, কেবল তার ভারী ভারী শ্বাস ফেলার শব্দ এলো। বৃত্ত চারুর হাতের বাঁধন আলগা করে বলল, শুনো শ্যামবতী, বলবে তো কি হয়েছে? চারুর তার নিজ খেয়ালে আসতেই বৃত্তের থেকে ছিটকে সরে গেল। বৃত্ত চারুর মুখের দিক বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে চারুর দু কাঁধে দু হাত রেখে একটু ঝুঁকে নিকটে গিয়ে আদুরে ভঙ্গিতে বলল, ইস, তুমি বুঝি আমার জন্য কান্না করছিলে? কিন্তু কেন? ওভাবে চলে এসেছি বলে? চারুর বৃত্তের হাত সরিয়ে নিজের এমন কাণ্ড খেয়ালে আসতেই মাথা নামিয়ে বলল, আমি আসছি। চারুর সোজা পথে পা বাড়াতে বৃত্ত পেছনে থেকে ডাকল, চারুর, শুনছ? চারুর পা থেমে গেল। পেছনে ফিরে বলল, আবার কি? তোমার এই স্বভাবটা আমার বেশ লাগে। চারু দু হাত বুকে গুজে জানতে চাইল, কোন স্বভাব? বৃত্ত এক পা দু পা করে এগিয়ে আসতে আসতে বলতে লাগল, এই যে তুমি আমায় ভালোবাসো অথচ মুখে স্বীকার করো না। মানে বুক ফেটে যাবে তবুও মুখ ফুটে ভালোবাসি বলবে না। এটা কি ঠিক? আমি কেন আপনাকে ভালোবাসতে যাব? বাজে কথা, বাড়ি যান। বৃত্ত চারুর একদম নিকট এসে দাঁড়ালো। তারপর কানের কাছে ফিসফিসে বলল, ভালোবাসো না আমায়? চারু ধাক্কা মারে দূরে সরিয়ে চলে লাগল। বৃত্ত ফের হাসতে হাসতে চারুর পেছনে পেছনে গেল। চারু কোথায়? নেই, আমায় বলুন কি দরকার? না, কিছু না। আদিল সন্ধ্যার দিকে আবার এসে চারুর খোঁজ করছিল। লতা তখন টেবিলে পরিষ্কার করছিল। তখন চারু আর বৃত্তকে আসতে দেখে লতা এগিয়ে গিয়ে বলল, ওহ, তাহলে তুমি বৃত্ত ভাইয়াকে খুঁজতে গিয়েছিলে? আরে বলে যাবে তো, তোমার ওভাবে ছুটে যাওয়া দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম বৃত্ত ভাইয়ার এক্সিডেন্ট হয়েছে। চারু লতাকে থামানোর আগে বৃত্ত বলল, এক্সিডেন্ট? হ্যাঁ তো, সামনে একটা এক্সিডেন্ট হয়েছে। চারুকে বলতেই সে দৌড়ে সেদিকে গেল। ওহো, ওই কাহিনী। তাহলে আবার জড়িয়ে ধরতে পারো। এই বলে বৃত্ত তার দুই হাত প্রসারিত করে চারুর দিক তাকিয়ে মুচকি হাসল। চারু বৃত্তকে কিছু বলার আগে আদিল ডাকল, চারু, একটু এদিকে আসবে? চারু সেদিকে গেল। বৃত্ত দাঁতে দাঁত চেপে হাত নামালো। আরে এক রাশ বিরক্ত নিয়ে বলল, এই ছেলেটারে ভাগো তো, যখনই দেখব চারু চারু করে আমার মাথা খারাপ করে দেয়। লতা হেসে বলল, হ্যাঁ তা তো ঠিক, তবে ভাগাবো কি করে? রেগুলার কাস্টমার খারাপ ব্যবহার করলে আর আসবে না। তাহলে বিয়ে করে নাও, ঝামেলা শেষ। বৃত্ত এমন কথা শুনে লতা পেট ধরে হাসতে হাসতে বলল, ঠিক আছে ভাইয়া, আমি বিয়ের ব্যবস্থা করছি, আপনি একটু শান্ত হয়ে বসুন। আর কি লাগবে বলুন? কিছু না, শুধু চারুকে ওখান থেকে সরাও, আমি গেলে পরিস্থিতি সামাল দিতে পারবে না। লতা হি হি করে হেসে চারুকে ডাকল, কি গো চারু, একজনকে দেখলে হবে, আরও তো মানুষ আছে, এদিকে এসো। আসছি। চারু হেসে কথা বলছে দেখে বৃত্ত উতলা হয়ে বলল, দেখ আবার হাসছে, আমি গেছে দুজনে হাসা বের করব বলে দিলাম। লতা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চারুকে ওখান থেকে জোর করে নিয়ে এলো। বৃত্ত আর আদিল দুজন দুজনের দিক বিরক্ত নিয়ে তাকিয়ে দাঁত কটমট করতে লাগল। আজও সকাল থেকে কেউ চারুর পেছনে পেছনে আসছিল। বিকালের দিক চারু কাজ করছিল, তখনও বৃত্ত আসেনি। এমন সময় বৃত্তের মা এসে সামনে দাঁড়ালো। চারু চমকালোর সাথে সাথে বেশ অবাক হলো। মুখে হাসি টেনে ডাকল, কাকিমা, তুমি এখানে? বৃত্তের মা বিরক্তে হেসে খোঁচা মেরে বলল, তোর এসব করেই খেতে হবে? তা বাড়ি থেকে বেরিয়ে এমন জায়গাতে এলি যে আমার ছেলে তোর নাগাল খুব সহজেই পেয়ে গেল। চারু ও না দিয়ে বলল, এখানটায় বসো কাকিমা। চারুর উত্তর না পেয়ে রেগে বলল, আমার ছেলের পিছু ছাড়বি কবে? চারু কি মাথা নিচু করে দাঁড়িয়েছিল। বৃত্তের মা ফের বলল, দেখ চারু, আমার ছেলে তোর থেকে ভালো মেয়ে ডিজার্ভ করে, তুই কি বুঝিস না? আমার ছেলের ভালো চাস না তুই? চারু চোখ ভরে পানি এলো। তা মুছে বলল, কি করতে হবে আমায় বলো? আমার ছেলের অবহেলাটা পছন্দ করে না, যে অবহেলা করে তাকেও পছন্দ করে না। তুই যেভাবে পারবি আঘাত করবি, যত পারবি অবহেলা করবি। চারু অতশত না ভেবে বলে ফেলল, ঠিক আছে কাকিমা।
মনে থাকে যেন। এই বলে বৃত্তের মা চলে গেল। চারু নিজেকে সামলে নিয়ে লতার কাছে গেল। রাত 9টা, বৃত্ত এলো দোকানে, তবে দোকান বন্ধ দেখে সোজা চারুর কাছে গেল। চারুর মন মেজাজ ভালো নেই জন্য আজ তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে এসেছে। লতা ঘরে গিয়ে ধপ করে শুয়ে পড়ল। চারুর মা এখন অনেকটা সুস্থ, তাই তিনিই রান্নাটা করতে গেলেন। চারু বেলকুনিতে গিয়ে বসে হাঁটুতে ভর করে বসে ঝুঁকে কান্নায় ভেঙে পড়ল। এমন সময়ে বৃত্ত নিচ থেকে ডেকে উঠল। চারু, শুনছ? চারু মাথা তুলে তাকালো। বৃত্তের দিক তাকিয়ে থাকল। বৃত্ত হাতের ইশারায় নিচে নামতে বলল। চারু চোখের পানি মুছে নিজেকে শক্ত করে নিচে গেল। চারু নিচে যেতেই বৃত্ত হেসে বলল, আজ এত তাড়াতাড়ি বাড়ি এলে যে, আমার সাথে দেখা না করেই চলে এলে? চারু কিছুটা ভদ্র হয়ে বলল, আমার আপনাকে ভালো লাগে না, সহ্য হয় না, বুঝতে পারেন না? বৃত্ত ভালো হয়তো আজ লেট করে এসেছে বলে অভিমান করে এমন ভাবে কথা বলছে। তাই বৃত্ত নিজের দোকান ধরে চারু দিক ঝুঁকে বলল, সরি, একটা কাজ ছিল জন্য আসতে দেরি হয়ে গেছে। চারু এবার ঝাঝালো কণ্ঠে তেতে উঠে বলল, এক কথা বারবার বলতে ভালো লাগে না, পিছু ছাড়ছেন না কেন? আমি একদম আপনাকে সহ্য করতে পারি না, বুঝতে পারেন না? চলে যান এখান থেকে, আর আসবেন না কখনো। বৃত্ত কান ছেড়ে দিল। চারু যে সিরিয়াস হয়ে কথাগুলো বলছে তা বুঝতে পেরে এগিয়ে এসে চারুর হাত ধরতে যাবে, এমনি চারুর তার হাত সরিয়ে ধাক্কা মারে দিল। বৃত্ত নিজেকে সামলে নিয়ে বলল, কি হয়েছে? চারু এবার কান্না থামিয়ে রাখতে পারল না। কান্না করতে করতে বলল, আমি বড্ড ক্লান্ত। কেন বুঝতে পারেন না? কেন বারবার কাছে এসে আমার সমস্যার কারণ হচ্ছেন? কেন? চারু আর কোন কথা বলার আগে বৃত্ত সব বুঝতে পারল, কিছু একটা হয়েছে, তাই চারুর হাতটা আলতো করে টেনে নিজের বুকে চেপে ধরল। চারুর বৃত্তের বুকে কিল মারতে মারতে বলল, আপনি কেন চলে যাচ্ছেন না কেন? বৃত্ত চারুর মাথাটা বুকে চেপে ধরে ঠান্ডা সুরে শুধল, শান্ত হও চারু। চারু শান্ত হল। বৃত্ত আলতো করে চারুর মাথাটা তুলে চোখের পানি মুছে দিয়ে ফের বলল, কি হয়েছে? এত বিরক্তির ছাপ কেন চোখে মুখে? আমায় বলো, সমাধান করে দিব। চারু তাকালো না বৃত্তের দিক, যদি মনটা ঘুরে যায়? তাই অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, আপনি আর আমার সামনে আসবেন না। কদিনের জন্য? চারু এবার তাকালো, বৃত্তের চোখে পানি ছলছল করছিল। চারু চোখ সরিয়ে বলল, কখনোই আসবেন না আর। বৃত্ত চোখের পানি মুখে মুখে হাসি টেনে চারুর চুলগুলো এলোমেলো করে মাথায় হাত রেখে বলল, ঠিক আছে, যেমন বলবে। তাহলে আজ আসি, আমায় খুব করে মনে পড়লে ডেকো, ভারী শ্বাস ফেলার আগেই আমায় পেয়ে যাবে। চারুর যেন গলা দলা পাকিয়ে কান্না আসছিল। বৃত্ত যেতেই চারু মুখ চেপে অঝরে কান্না করতে লাগল। বৃত্ত ও পুরো রাস্তা কান্না করতে করতে বাড়ি পৌঁছে সোজা মায়ের রুমে গিয়ে কেন যেন মাকে জড়িয়ে বাচ্চাদের মতো কান্না করতে লাগল। বৃত্তের মা চমকাল, এমন করে কান্না করছে কেন? অনেক দিন পর ছেলে তাকে এমন ভাবে জড়িয়ে ধরেছে। বৃত্ত এমন কান্না দেখে মায়ের মন আচমকা গলতে লাগল। মাথায় হাত বুলিয়ে ডাকল, বৃত্ত। কি হয়েছে বাবা? বৃত্ত শক্ত করে মাকে আঁকড়ে ধরল। বৃত্তের মা ছেলের এমন পাগলামি দেখে বুঝতে পারল কি হয়েছে, ছেলেকে এমন ভাবে কান্না করতে দেখেনি সে। ফের প্রশ্ন করল, কি হয়েছে আব্বু? বৃত্ত কান্না মেশানো স্বরে বলল, চারুকে এনে দাও মা, আর কিছুই চাইব না তোমার থেকে। যা বলবে তাই করব, শুধু চারুকে এনে দাও। তার ছেলে এমন ভাবে কারো জন্য কখনো কান্না করেনি, এমন ভাবে কখনো কিছু চায়নি, তবে আজ কি হলো? ছেলের চুলে হাত দিয়ে বলল, ওর থেকে ভালো মেয়ে এনে দিব বাবা। আমি ওর মাঝেই সুখ খুঁজে নিব, শুধু এনে দাও প্লিজ মা। চারুকে এত ভালোবাসে তা জানো ছিল না বৃত্তের মায়ের। সে কি এবার তার ছেলের এমন পাগলামির জন্য মনকে পরিবর্তন করবে? নাকি সেই নিজের জেদ নিয়ে বসে থাকবে? বৃত্তের মা আর কিছুই বলল না, কেবল ছেলের কান্না কানে বাজতে লাগল। বুকের ভেতর ভেতর কেঁপে কেঁপে উঠছিল ছেলের কান্নার শব্দে। ও চারু, খাবি আয়। চারু ওয়াশরুমে অনেকক্ষণ হলো গেছে। চারুর মা দরজার সামনে এসে ডাকলেন। চারু ভেতরে কান্না করছে তা চারুর মায়ের কানে গেল। উতলা হয়ে দরজা ধাক্কাতে লাগলো আর বলল, ও চারু, কি হইছে মা? কান্দার শব্দ আইতাছে, দরজা খুল। অনেক ধাক্কানোর পরে দরজা খুলে মাকে জড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়ল। চারুর মা জিজ্ঞেস করল, তবে ওর এলো না? বেশ কিছুক্ষণ পরে চারু থামল। কারো সাথে কথা না বলে শুয়ে পড়ল।
চারুর এমন আচরণে চারুর মাও বেশ চিন্তায় পড়ে গেলেন। সারা রাত বৃত্তের মায়ের চোখে ঘুম নেই। ছেলের দিকে সেই রাত থেকে তাকিয়ে আছে। এখন সকাল। বৃত্ত অনেক রাত করে কেঁদে ঘুমিয়েছে। সকাল হতেই ছেলেকে ডাকল। বৃত্ত পিটপিট করে তাকালো। ঘড়িতে তখন 7টা বাজে। বৃত্তের চোখ মুখ ফোলা। তার খেয়ালে এলো কাল রাতের কথা, তার মাকে বলা সব কথা মনে পড়তেই তাকালো মায়ের দিক। রাতে ঘুমায়নি বলে চোখ লাল হয়ে আছে। মাকে আর তেমন কিছু বলল না। মাকে এসব কথা বলে ভুল করেছে এমন ভেবে উঠে দাঁড়ালো বৃত্ত আর শক্ত কণ্ঠে বলল, সরি কাল ওসব বলার জন্য। তোমায় কিছু করতে হবে না। এই বলে বৃত্ত নিজের ঘরে চলে গেল। সবার সামনে নিজেকে স্বাভাবিক রেখেছিল। এমন ভাবে দিন যাচ্ছিল। চারুর সাথে তেমন দেখা হয় না। 4-5 দিন হলো চারুর সাথে কথা হয় না। চুপি চুপি দূর থেকে একটু দেখা করেই চলে আসতো। চারুও এতদিনে বেশ চুপসে গেছে। বৃত্তকে আসতে বারণ করার পরেও চারু পথ চেয়ে তাকিয়ে থাকে, এই বুঝি বৃত্ত এসে ডাকবে। চারু শুনছ? তবে আজ কয়েকদিন হলো তার দেখা নেই। বারবার ফোনের দিকেও তাকাতো বৃত্ত, একবার ফোন করবে বলে তবে ফোন আসতো না। বৃত্তের কথা ভেবে দীর্ঘ শ্বাস ফেলে চারু। এ কদিনে আদিল বেশ কয়েকবার চারুকে ভালো লাগার কথা বলেছে, তবে চারু বারবার বারণ করে দিয়েছে। তাই সেও এসে শুধু চারুকে দেখে দেখে চলে যায়। একদিন বৃত্তের মা এলো চারুর কাছে, তারপর রক্তচোখে চারুকে কোথাও নিয়ে গেল। চারুর সাথে লতা আর আদিলও গেল। বৃত্ত তখন বাড়িতে বসে কপালে হাত রেখে চারুর কথা ভাবছিল। এমন সময় বৃত্তের ফোন এলো। বিন্দু ফোন করেছে। হো হ্যালো ভাইয়া, হুমম কেমন আছিস? বিন্দু কাদো কাদো হয়ে বলল, ভালো না ভাইয়া। চারুর নাম শুনে বৃত্ত ধপ করে বসা থেকে উঠে দাঁড়ালো, উত্তেজিত হয়ে বলল, চারু কি হয়েছে চারুর? আসলে ভাইয়া মা চারুকে। কি করেছে মা চারুকে? আমি বলতে পারবো না, তুমি এসে নিজের চোখে দেখে যাও। কোথায় চারু? বৃত্ত ঘামতে শুরু করল। বিন্দু ঢোক গিলে বলল, আমাদের গ্রামের ভাঙ্গা বাড়িতে, সাবধানে এসো। চারু ঠিক আছে তো? ও না দিয়েই ফোন কেটে দিল। বৃত্ত আবার ফোন করল কিন্তু ধরল না। বৃত্ত তার বাবাকে ডাকল, তারপর সব খুলে বলতেই বৃত্তের বাবা বলল, এবার তোমার মা একটু বেশি বেশি করছে। মেয়েটার কিছু হলে তোমার মাকে আমি তালাক দিব। বাবা আর ছেলে দ্রুত সেখানে চলে গেল। বেশ লোকজনের ভিড়। আদিল বর সেজে চারুর পাশে দাঁড়িয়ে ছিল। বৃত্ত চারুকে বউ সেজে দাঁড়িয়ে থাকতে দেখে রেগে চারুর কাছে যেতে লাগলো। আদিল এসে আটকালো। বৃত্ত কোন কথা না বলে আদিলকে নাক বরাবর জোরে একটা ঘুষি মারল। নিমিষেই আদিলের নাক থেকে রক্ত পড়তে লাগল। তখন বিকাল গড়িয়ে সন্ধ্যা ছুঁই ছুঁই, একদম বিয়ের সময়। আদিলের নাক থেকে ঝরো ঝরো করে রক্ত পড়ছে। বৃত্ত ফের হাত ওঠালো আরেকটা মারবে বলে, এমন সময়ে বিন্দু আর লতা এসে বৃত্তের হাত ধরে আটকে দিল। বৃত্তের চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে। এমন কাণ্ডের জন্য চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষজন হতভম্ব হয়ে গেল। বৃত্তের বাবা বৃত্তের মায়ের কাছে গিয়ে সবার সামনে হাত ওঠাতে যাবে, তখন বিন্তি বাবার হাত ধরে ফেলল। বৃত্তের বাবা চোখ রক্তিম করে বলে উঠল, কি তামাশা শুরু করছো তুমি? বৃত্তের মা মুখ ঘুরিয়ে বলল, আমার ছেলের যেটাতে ভালো মা হিসাবে আমি সেটাই করেছি। বৃত্ত বাবা রুখে যেতেই বিন্তি তার বাবাকে জোর করে সরিয়ে নিয়ে গেল। আদিল নাক ধরে বৃত্তের কাছে গিয়ে বলল, আরে ব্যাটা মারে ফেলবি নাকি? বৃত্ত রেগে আদিলের কাছে যেতেই আদিল চট করে বলে উঠল, আরে আরে এত দেখছি আমায় মেরাই ফেলবে। তো কই দিনই মারা উচিত ছিল। বলে বৃত্ত চোখ ছলছল করে উঠল। চারুর দিক তাকালো, দেখল চারু স্বাভাবিকভাবে তাকিয়ে আছে। চারুর কাছে যেতেই ফের আদিল এসে আটকে দিতেই ফের জোরে একটা নাক বরাবর মারল। ওমা বলে আদিল মাটিতে পড়ে গেল। বৃত্ত মাটিতে বসে আরেকটা মারতে যাবে, আদিল চেঁচিয়ে ওঠে বলল, আরে আরে এটা নাটক, ও আমার বউ না তোমারই বউ। বৃত্ত চট করে থেমে গেল। দাঁতের উপর দাঁত তুলে বলে, মানে? আদিল নাক ধরে কান্না করতে করতে বলল, বিয়েটা তোমার সাথেই হবে, এটা তো সারপ্রাইজ ছিল। সারপ্রাইজ? বৃত্ত সবার দিকে তাকালো। সবাই এবার হেসে ফেলল। লতা গিয়ে আদিলকে হাত ধরে টেনে তুলল। বিন্দু গিয়ে বৃত্তকে উঠিয়ে বলল, আরে এত তাড়াতাড়ি বলে দিলেন? আর একটু সময় নিতেন। আদিল হাত জোর করে বলল, না বোন, আর মার খেতে চাই না।
বিন্দু দাঁত কেলিয়ে হেসে ভাইয়ের দিক তাকিয়ে বলল, আমার একমাত্র ভাইকে কষ্ট দেই কি করে? তাই মা আমাদের সবাইকে সবকিছু বলে এখানে এনেছে। তারপর তোমাকে ওভাবে আসতে বলেছিল। সরি কষ্ট দেওয়ার জন্য। বৃত্ত চট করে চারুর দিক তাকালো, মেয়েটা কেমন গাল ভরে হাসছে, এমন ভাবে হাসতে দেখিনি বৃত্ত কখনো। বৃত্ত কাউকে তোয়াক্কা না করে দৌড়ে গিয়ে চারুকে উঁচু করে গাল ভরা হাসি নিয়ে ঘোরালো। চারু পড়ে যাবার ভয়ে বৃত্তের গলা শক্ত করে ধরল। সবাই হো হো করে হেসে উঠল। বৃত্তের মা পাশেই দাঁড়িয়ে ছিল। বৃত্ত বাবা এগিয়ে গিয়ে বলল, বেগম তাহলে তোমার মাথায় এই ছিল? আরে আমায় তো আগেই বলবে, তাহলে এমন কিছু হতো না। তুমি তো আমার সাথে কথাই বলো না। একটু আগে সবার সামনে হাত তুলতে চাইছিলে। স্ত্রীর রাগ ভাঙ্গাতে বলল, বাড়ি গিয়ে কান ধরে ক্ষমা চাইবো, এখন ছেলের বিয়ের ব্যবস্থা করো। বৃত্তের মা মুখ বাঁকিয়ে বলল, তোমায় কিছু করতে হবে না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। বৃত্ত বাবা আর কিছু বলল না। বৃত্ত চারুকে নামিয়ে চারুর কপালে কপাল ঠেকিয়ে আস্তে করে বলল, বাঁচা মুশকিল করে দিয়েছিলে। চারুর মুখ থেকে হাসি সরছেই না। তখন বৃত্ত তার মায়ের দিকে তাকালো। ছেলের দিক তাকিয়ে হাসছিলেন। বৃত্ত গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে মাকেও আঁকড়ে ধরল। আর বিজয় হাসি হেসে বলল, ধন্যবাদ মা, আর কিছুই চাইব না তোমার থেকে, তুমি যা দিয়েছ আমার সব চাওয়া পাওয়ার সমান। মনে হচ্ছে সব পেয়ে গেছি। ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, তুই আমার ছেলে, তোর মাঝে আমি সুখ খুঁজে বেড়াই, তুই ভালো থাকলেই আমি ভালো। বিন্দু আর বিন্তি দুজন এগিয়ে এলো, সাথে তাদের জামাই। তারা বলল, মা তাহলে শুভ কাজটা সেরে ফেলি? বর তো এসেই গেছে। হ্যাঁ চলো। ওদিকে লতা আদিলের নাক দেখছে। বেশ লেগেছে। লতা আলতো করে হাত ছুঁয়ে বলল, খুব লেগেছে? না লাগবে কেন, এমনি এমনি রক্ত পড়ছে। শালার হাতে মনে হয় ইট বাঁধা। এমন ভাবে মারবে, আগে জানলে এমন নাটকে নামই দিতাম না। যারে চাইলাম তারে তো পাইলামই না, উল্টে তার ভালো করতে গিয়ে মৃত হয়ে গেলাম। উফফ কি লেগেছে গো। চলুন ওদিকটায় ওষুধ লাগিয়ে দিচ্ছি। ওষুধ লাগালে হবে না, এক্সরে করতে হবে, নাকের হাড্ডি ভেঙে দিয়েছে। লতা নিয়ে ওদিকটাতে চলে গেল। বৃত্ত গিয়ে চারুর হাত ধরল। বৃত্তের মা আর চারুর মা এক হলো। তারপর পাশের মসজিদে নিয়ে গেল। হালকা করে সাজিয়েছে। বৃত্ত সেখানে গিয়ে অজু করে অগোছালো হয়েই ভেতরে গিয়ে বসল। তারপর মসজিদে থাকা হুজুর এসে সামনে বসল। সবাই আস্তে আস্তে চারপাশ দিয়ে বসল। বৃত্তের মা আর চারুর মা চারুকে এনে বৃত্তের পাশে বসালেন। বৃত্ত তাকালো, দেখল লম্বা একটা ঘোমটা টেনে বসে আছে। বৃত্ত তার হাতটা এগিয়ে দিয়ে ফিসফিস করে বলল, শুনো চারু, একটা চিমটি কাটো তো, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। চারু হালকা করে চিমটি কাটতেই বৃত্ত বলল, স্বপ্ন না। তারপর দুজনেই মুচকি হাসল। একটু পরে বিয়ে পড়ানো শুরু করল। যখন কবুল বলল তখন যেন দুজনে মনে শীতল হাওয়া বইল। যুদ্ধে জিতেছে এমন একটা বিজয়ের হাসি দিল। মুখোমুখি বসালো দুজনকে। চারুর বুকের ভেতর কেমন ধরফর করছে। সবার সামনে চারুর ঘোমটা তুলতে যাবে বলে হাত বাড়িয়ে দিতেই বৃত্তের হাত যেন কাঁপছিল। কাপা কাপা হাত নিয়ে ঘোমটা তুলে কেঁদে ফেলল বৃত্ত। কাপা কাপা ঠোঁট চারুর কপালে ছোঁয়াতেই চারু চোখ জোড়া বন্ধ করে নিল। ঠোঁট সরিয়ে নিল বৃত্ত আওড়াল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চারু চোখ মেলে তাকিয়ে বৃত্তের চোখে চোখ রাখল। বৃত্তের চোখের পানি দু হাত দিয়ে মুছে হাসল। তারপর সবাই মিলে বাইরে খেজুর দিল। চারু আর বৃত্ত উঠে দাঁড়ালো, আল্লাহ কাছে দু হাত তুলে দোয়া করে বাইরে আসতেই লতা আর আদিল এগিয়ে এলো। লতা বলল, এটা একদম ঠিক করেননি ভাইয়া, দেখেন কি বেহাল দশা করেছেন। আদিলের নাক ব্যান্ডেজ করা দেখে বৃত্ত মাথা চুলকে এগিয়ে গিয়ে বলল, সরি, আমায় বললে এমন কিছুই করতাম না। তবে তোমার কপাল ভালো যে শুধু নাক ফাটিয়েছে, ভেবেছিল একদম মেরাই ফেলব। আদিল দাঁত কটমট করে বললে, শালার ভালো করলাম, আর শালা আমারে মারার প্ল্যান করে রেখেছে। সুবিধাবাদী কোথাকার। বৃত্ত আদিলের কাঁধ চাপকে বললে, বেশি কথা বললে নাকের ওপর আরেকটা মেরে দিব। আদিল দু পা পিছিয়ে গেল। আর বলল, ভালো হয়ে যান মাস্টার মশাই। ভালো হতে টাকা পয়সা লাগে না। বৃত্ত হেসে চারুর হাত ধরে বলল, বউ পেয়ে গেছি, অবশ্যই ভালো হয়ে যাব। চারু বেশ লজ্জা পেল। লজ্জায় বৃত্তের পেছনে মুখ লুকালো। তারপর সবাই বাড়ি চলে এলো। চারু বৃত্তকে বরণ করে ঘরে তুলল।
বিন্দু বিন্তি আর তাদের জামাই মিলে বাসর ঘর সাজাতে ব্যস্ত হলো। 2 দিন পর বড় করে অনুষ্ঠান করবে বলে সবাই একসাথে বলে আলোচনা করল। তারপর সবাই যে যার ঘরে চলে গেল। লতা আর চারুর মা এক ঘরে শুলো। রাত একটা ছুঁই ছুঁই বৃত্ত ধীরে দরজা খুলে ঘরে এলো। চারু নড়েছড়ে বসল। বৃত্ত এগিয়ে গিয়ে চারুর ঘোমটা না তুলেই বলল, চারু শুনছ? চারু লজ্জিত ভাবে শুধল, হুম্মম শুনছি। বলুন মাস্টার মশাই। বৃত্ত হাসল, হাতটা বাড়িয়ে দিয়ে বলল, চলো ছাদে যাই। এখন? এত রাতে? হুমম চলো, সারপ্রাইজ আছে। আবার সারপ্রাইজ? বারে তোমরা সবাই মিলে আমায় সারপ্রাইজ দিলে আর আমি তোমায় দিতে পারবো না? কি সারপ্রাইজ? আগে চলো। এসো। চারু বৃত্তের হাত ধরে নামল। বলল, এভাবেই যাব? হুমম। তারপর দুজন পা টিপে টিপে উপরে গেল। চাঁদের আলোতে যেন চারপাশটা আলোকিত হয়ে আছে। চারুকে মুখোমুখি দাঁড় করিয়ে চারুর ঘোমটা খুলে চাঁদের আলোতে দেখল। বুকের বা পাশে দুহাত রেখে বলল, এখানটায় রোজ ব্যথা করতো, আজ থেকে আর হবে না। চারু মাথা নুইয়ে হাসল। বৃত্ত একটু ঝুঁকে বলল, তোমায় লজ্জা পেলে আরো আদুরে লাগে। একটু থেমে চারুর দু গালে হাত রেখে আদুরে ভঙ্গিতে আওড়াল, শাদি মোবারক সাহেবা। তারপর আলতো করে চারুর হাত ধরে নিয়ে বসল। চারুর মাথাটা নিজের কাঁধে রেখে হাতটা জড়িয়ে ধরে খালি গলায় সুর তুলে গাইল, তু জো মিলা তো জিন্দেগি হে বদলি, মেন পুরা নয়া হো গায়া। রাত পোহাল, সকাল হতেই বাড়িতে হইচি পড়ে গেল। আজ বাদে কাল অনুষ্ঠান, সকাল থেকেই কাজ শুরু হয়ে গেছে। চারুর মা আর বৃত্তের মা একসাথে রান্না ঘরে কাজ করছে। অবিশ্বাস হলেও সত্যকাল অনেক রাত করে ঘুমানোর পরেও আজ সকাল সকাল চারুর ঘুম ভেঙে গেছে। ফ্রেশ হয়ে গুটি গুটি পায়ে নিচে নামতেই বৃত্তের মা ডেকে উঠলেন, এদিকে আয় চারু, কথা আছে। কথার তালে চারু সেদিকে গেল। তিনি ভ্রু কুঁচকে বললেন, শোন চারু, আমার ছেলের জন্যই তোকে মেনে নিয়েছি, এখন যেমনই হোক আমার মানতে হবে, তাই তুই তোর সবটুকু দিয়ে আমার মনের মতো হওয়া কঠোর চেষ্টা করবি। পড়বি? চারু কেবল মাথা নেড়ে সম্মতি জানালো। চারুর মা ফের বলল, আমার ছেলেকে আবার বলতে যাস না আমি যা বললাম। চারু ফের মাথা নেড়ে সম্মতি জানালো। চারুর মা চুপচাপ কথা শুনছিল। এমন সময়ে বিন্তি এলো, এসে চারুকে ঘিরে বলল, আচ্ছা চারু, আমি তোকে কি বলে ডাকবো? চারু নাকি ভাবি? চারু এহেন প্রশ্নে থতমত খেয়ে বলল, তোমার যা ভালো লাগে তাই ডেকো। তাহলে তোকে চারু বলেই ডাকি, তোকে নাম ধরে ডাকতে ভীষণ লাগে। রাগ করবি না তো? চারু হেসে মাথা নেড়ে না বলল। এবার সকাল সকাল এবাড়িতে রুহির পা পড়ল। বৃত্তের বাবা মা কাল রাতে অনেক বুঝিয়ে সুঝিয়ে আসার জন্য রাজি করিয়েছে। তবে রুহির বাবা আসেনি, কেবল রুহি আর তার মা এসেছে। বাড়িতে এসেই চারুকে দেখে মুখ বাঁকিয়ে পাশ কাটল। বৃত্তের মায়ের কাছে গিয়ে বলল, ফুপি, আমি কিন্তু শুধু তোমার জন্য এসেছি। ঠিক আছে। চারুর পরনে লাল শাড়ি। রুহি দেখে দাঁত কটমট করে উপরে চলে গেল। আজ চারুর রেজাল্ট দিবে তা ভুলেই গিয়েছিল। হুট করে মনে আসতেই হাত পা ঠান্ডা হয়ে গেল। তখন উপর থেকে বৃত্ত নেমে এলো। চারুর দিক একবার তাকিয়ে গাল টিপে হাসল। চারু খেয়াল অন্যদিকে ছিল। বৃত্তের মা বৃত্তকে ডাকতেই চারু সেদিকে তাকালো। মুখে হাসি টানল। বৃত্ত, এদিকে আয়। বৃত্ত চারুর পাশ কেটে মায়ের কাছে গেল। বৃত্তের মা বড় একটা তালিকা ধরিয়ে দিয়ে তাকে এখনই আনতে বলল। বৃত্ত যাওয়ার সময় ফের একবার চারুর দিক তাকালো। চারু তখন অন্য ভাবনাতে ছিল। বৃত্ত কপালে ভাঁজ ফেলে চলে গেল। চারুও কাজে হাত লাগালো। তখন লতা এলো, এসে ফিসফিস করে চারুর কানে কানে বলল, কি গো বাসর কেমন হলো? চারু চোখ ছোট ছোট করে তাকালো মিনমিন করে বলে, দেখো আমি বড্ড টেনশনে আছি। ওমা কেন? এত তাড়াতাড়ি গুড নিউজ দিবে নাকি হুমম? লতা মজা নিল। চারু সবার আড়ালে লতার কান টেনে ধরে বলল, আজ আমার রেজাল্ট দিবে। খুব চিন্তা হচ্ছে। চিন্তা করো না, ভালোই হবে। হুমম। বেলা 11টা। চারু অনেকক্ষণ হলো রেজাল্ট দেখার চেষ্টা করছে, তবে দেখতে পারছে না। এর মধ্যে বৃত্ত হাত ভর্তি জিনিস এনে রান্না ঘরে রেখে ঘরে চলে গেল। বৃত্তের মা চারুর হাতে লেবু শরবত ধরিয়ে দিয়ে বললেন, ভ্যাবলার মতো দাঁড়িয়ে আছিস কেন? দেখতে পাসনি আমার ছেলে ঘেমে একাকার হয়ে গেছে, যা শরবত দিয়ে আয়। চারুর এদিকে এক চিন্তা হচ্ছিল।
বারবার কপাল ঘাটছিল চারুর, শাড়ির আঁচল দিয়ে মুছে গ্লাসটা নিয়ে উপরে গিয়ে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলল, ভেতরে আসলাম। বলে উড়ের আশা না করে ভেতরে পা রাখল। বৃত্ত নেই, হয়তো ওয়াশরুমে গেছে। চারু গ্লাসটা হাতে রেখে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, তখন বৃত্ত টাওয়াল দিয়ে হাত মুখ মুছতে মুছতে এসে চারুর মুখোমুখি দাঁড়ালো। চারু হেসে গ্লাস এগিয়ে দিল। বৃত্ত গ্লাসটা নিয়ে টেবিলে রাখল, চিন্তিত চারুকে প্রশ্ন করল, রেজাল্ট দেখেছ? চারু দিব্যি তাকালো, মাথা নেড়ে না বলল। বৃত্ত এবার আয়েশ করে বিছানায় বসল। তারপর চারুকে হাত টেনে পাশে বসিয়ে বলল, দেখোনি কেন? অনেকক্ষণ হলো চেষ্টা করছি কিন্তু দেখতে পারছি না। বৃত্ত লেবু শরবতটা চারুর দিক এগিয়ে দিয়ে ধীরে বলল, এটা অর্ধেক শেষ করো, আমি দেখছি। চারু কাপা কাপা হাতে নিল, তবে খেল না। রেজাল্ট দেখে বৃত্ত চারুর দিক তাকালো। চারু তখন বৃত্তের ফোনে উকিঝুঁকি মারছিল। বৃত্ত চারুর মাথায় টোকা দিয়ে বলল, বললাম তো অর্ধেক শেষ করো। আপনি আগে দেখান, আগে শেষ করো। চারু হার মানল, তারপর একটু খেয়ে গ্লাস হাতে রাখল। বৃত্ত তা দেখে শ্বাস ফেলে হাসল। চারুর হাত থেকে গ্লাসটা নিয়ে হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বলল, এখন দেখো। চারু দেখছিল, এর মধ্যে বৃত্ত বাকি অর্ধেক শেষ করে। চারুর দিকে তাকেই দেখল, মেয়েটা হাসছে। চারু চোখ হেসে তাকালো। বৃত্ত ভ্রু উঁচিয়ে জানতে চাইল। চারু লাফিয়ে বৃত্তের গলা আঁকড়ে ধরে বলে উঠল, জিপিএ 5। বৃত্ত চোখ বন্ধ করে শ্বাস নিয়ে বলল, এমনে ধরে থাকলে মরেই যাব। নতুন বিয়ে করেছি, এত তাড়াতাড়ি মরতে চাই না। ছাড়। চারুর বোকামি খেয়ালে আসতেই ছেড়ে দিয়ে জিহ্বা কামড়ে ধরল। বৃত্ত হেসে চারুর চুলগুলো এলোমেলো করে বলল, খুশি? চারু উৎফুল্ল হয়ে বলল, খুব খুশি। এই বলে চারু দৌড়ে নিচে চলে গেল। বৃত্ত গাল ভরে হাসল। কেমন আছেন? এই চলছে, গাড়ি যেমন তেমন। আপনার কি খবর? ভালো না? কেন ভালো না? চারুর বিয়ে হয়ে গেল, এখন আমার একা থাকতে ভালো লাগবে না, তাই মন খারাপ। ওহ, তাহলে আপনার মন ভালো করার জন্য কি করতে পারি? আমার বন্ধু হ। লতার কথা শেষ না হতেই রুহি এসে সামনে দাঁড়ালো। বৃত্ত আদিলকে ফোন করে আসতে বলেছে, তাই সে এসেছে। তখন লতা বাড়ির বাইরে ডেকোরেশন দেখছিল। আচমকা আদিল এসে পাশে দাঁড়ালো। রুহি দূর থেকে দেখেই এগিয়ে এসে বলল, হেই, তুমি কে? আদিল লতা দুজনেই অপ্রস্তুত ছিল। আদিল নিজের দিকে আঙুল উঠিয়ে বলল, আমায় বলছেন? রুহি বেহা হেসে জবাব দিল, হ্যাঁ, তোমাকেই বলছি। আদিল একটু কপাল কুঁচকে মনে মনে বলল, তুমি তুমি করে বলতে কেন? আজব তো। আদিল হেসে জবাব দেয়, আমি আমি কেউ একজন। ওহ। লতার দিকে তাকিয়ে বলল, এটাকে? আপনার বউ? লতা চট করে আদিলের দিকে তাকালো। আদিল একদম স্বাভাবিক ভঙ্গিতে বলল, না, এখনো হয়নি, তবে তার অনুমতি থাকলে খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করছি। লতা অবাকে বিষম খেল। এটা শুনে রুহি দাঁত কটমট করে তাকালো আদিলের দিক। আদিল তখনও লতার দিক তাকিয়ে। রুহি গাল ফুলিয়ে ঠোঁট কাঁপতে কাঁপতে চলে গেল আর জোরে জোরে বলে গেল, ভালো লাগে না যারেই ভালো লাগে তারই ইটিস ফিটিস আছে। আমার কপালে নিজ পছন্দের মানুষ লেখা নাই। রুহি যেতেই লতা আদিলের দিকে গভীর প্রশ্ন ছুড়ল, কি বললেন আপনি? আদিল সোজাসুজি বলে দিল, বিয়ে করবে আমায়? এমন ওর একদমই আশা করেনি লতা। তাই কিছুটা থতমত খেয়ে বলল, এভাবে কি করে বিয়ে করব আমরা, একে অপরের সম্বন্ধে কিছুই জানি না। আদিলের মন স্থির হল। শীতল মনে বলল, আমি আদিল, আমার বাবা মা দুজনই বাইরে থাকে আর আমি আমার দাদার বাড়ি থাকি। চারুকে চাইতে গিয়ে যে আমি তোমায় চেয়ে ফেলেছি তা কাল বুঝতে পেরেছি। তাই আজ বলে দিলাম। এখন তুমিও আমায় ফেরাতে পারো, তোমার সে হাতটুকু আছে। আমার সম্পর্কে তো কিছুই জানেন না। সব জানার দরকার নাই, তুমি মেয়েটা অনেকক ভালো, আর কিছু না জানলেও চলবে। তুমি সময় নাও, কাল জানিও, আমি অপেক্ষা করব তোমার ওর শুনে, তবেই আমি আমার আর তোমার বাবা মার সাথে কথা বলবো। লতা মাথা নুইয়ে নিল। তার কি বলা উঠিত? ফিরিয়ে দিবে নাকি? তুমি কখন এলে? বৃত্ত পকেটে হাত গুজে এসে দাঁড়ালো। আবিদ বৃত্তের দিক তাকিয়ে মুখ বাঁকিয়ে বলল, তুমিই তো আসতে বললে। বৃত্ত হাসল, এগিয়ে গিয়ে আদিলের নাকটা উকি ঝুঁকে দিয়ে দেখে বলল, ব্যথা কমেছে? ব্যথা কমানোর জন্য ওষুধ কিনে দিয়েছ? বৃত্ত হাসল, বলল, কাল বাসর ছিল তাই ব্যস্ত ছিলাম, তোমায় দেখার সময় ছিল না।
কথাটা বলে চট করে লতার দিক তাকালো। বৃত্তের তাকানো দেখে লতা লজ্জা পেয়ে চলে যেতেই আদিব চেয়ে বলল, তোমার উড়ের অপেক্ষায় থাকলাম। লতা যেতেই বৃত্ত চোখ ছোট ছোট করে আদিলের দিকে তাকিয়ে বলল, আবার লাইন মারছ? তোমার তো অন্যের জিনিসে তাকানোর স্বভাব। আগে জেনে নিও তার কেউ আছে কিনা, না হলে আবার মার খেতে হবে। আদিল অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, তোমায় বলবো কেন? তুমি মানুষটা সুবিধার না। বৃত্ত আচমকা আদিলের নাকে টোকা দিলেই আদিল উফ্ফ শব্দ করে উঠে। বৃত্ত হেসে আদিলের কাঁধ চাপকে বলল, চলো আগে তোমায় ওষুধ কিনে সুস্থ করি, তারপর প্রেমে সাহায্য করব। যাই হোক, বউকে পাইতে সাহায্য করেছ, নাকটাও ফাটিয়েছ। কাল তোমারও হবে ধামাকা, আমারও হবে ধামাকা। ঠিক আছে? ভালো হয়ে যান মাস্টার মশাই। বৃত্ত আদিলের কাঁধে হাত রেখে যেতে যেতে বলতে লাগল, তোমার মুখে মাস্টার মশাই শুনতে ভালো লাগে না, বউ ডাকলে ফিল আসে, তাই বউয়ের জন্য ডাকটা নির্ধারণ করেছি, সে ব্যতীত কেউ না ডাকুক। তোকে কি করে সাজাই বলতো চারু? লতা, বিন্দু, বিন্তি তিনজন মিলে চারুকে সেই সকাল থেকে সাজাতে মরিয়া হয়ে উঠেছে। আজ অনুষ্ঠান সুন্দর করে সাজাতে হবে না? কোন সাজ দিলে ভালো লাগবে? তিনজন কোমরে হাত রেখে তাই ভাবছে। চারুকে আয়নার সামনে বসিয়ে রেখেছে সেই কখন থেকে। এ পর্যায়ে ভারী শ্বাস ফেলে চারু বলে উঠল, যেমন তেমন সাজিয়ে দাও, সমস্যা নাই। বিন্দু আর লতা একসাথে বলে উঠল, একদম না। বিন্দু আর লতা দুজন দুজনের দিক তাকিয়ে হো হো করে হেসে উঠল। বিন্তি মাঝখান থেকে বলল, এমন দিন একবারই আসে, তাই স্বাদ মিটিয়ে সাজগোজ করবি। তারপর তিনজন আবার চারুকে সাজাতে মেতে উঠল। কিরে পেতনি, কেমন আছিস? রুহি সেজেগুজে বাইরে নতুন ছেলেকে দেখতে যাচ্ছি, যদি কাউকে চোখে ধরে। সিঁড়ি বেয়ে নিচে নামছিল, পেছনে থেকে বৃত্তের ডাক শুনে মুখ ভেঙচি কেটে তাকালো। বলল, আমায় কি পেতনির মতো দেখাচ্ছে? উপোস ভুল বললাম, ডাইনির মতো দেখাচ্ছে। দেখিস কেউ ভয় না পায়। বৃত্ত হাসার আগে রুহি হেসে বলল, ওহ, বুঝতে পেরেছি, আমায় ভালো দেখাচ্ছে তাই চোখ সরাতে পারছো না। সোজাসুজি না বলে এমন ভাবে প্রশংসা করছো। তুমি চাইলে আমি আবার আগের মতো সব ঠিক করে দিতে পারি। শেষের কথাগুলো ফিসফিস করে বলল রুহি। বৃত্ত ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কি ঠিক করার কথা বলছিস? রুহি লজ্জিত সুরে শুধল, মানে বিয়ের কথা বলছি। চলো না বৃত্ত ভাই, বিয়ে করি, যা হয়েছে সব ভুলে যাব। ও গালে মনে হয় সে দিন দেওয়া হয়নি, তাই না? রুহি দু গাল ধরে বলল, ভেবে দেখ বৃত্ত ভাই, আমার থেকে ভালো বউ তুমি পাবে না। আমার ভালো বউ দরকার নাই। আবারও বলছি, ভেবে দেখো। হুমম, ভাবলাম। রুহি উত্তেজিত হয়ে বলল, কি ভাবলে? তোর ও গালেও দিতে হবে? রুহি গাল ধরে নিচে নামতে নামতে বলল, তোমায় সুখে থাকতে ভূতে কিলাবে, দেখে নিও। বৃত্ত হাসল। কাল রাতে চারু বৃত্ত এক রঙের শাড়ি পাঞ্জাবি পরবে বলে ম্যাচিং ম্যাচিং সব কিনে এনেছে। আদিলকে দেখে সেদিকে গেল বৃত্ত। কাল বিকেলে তার সাথেই গিয়ে শাড়ি কিনে এনেছে। বেশ লোকজনকে দাওয়াত করা হয়েছে। চারুকে নিয়ে গিয়ে বৃত্তের পাশে বসতেই বৃত্ত বারবার আর চোখে দেখতে লাগল। একটু আড়াল হয়ে চারুর দিক ঝুঁকে বলল, চারু শুনো। চারু কানটা এগিয়ে দিল। বৃত্ত শীতল কণ্ঠে প্রশংসা করল, ভীষণ সুন্দর লাগছে। চারু মুচকি হেসে বলল, আপনাকেও। লোকজন এসে টুকটাক কথা বলে যাচ্ছে চারু বৃত্তের সাথে। রুহি এদিক সেদিকে সুন্দর ছেলে খুঁজে বেড়াচ্ছে। লতা দাঁড়িয়ে চারুবৃত্তকে একসাথে দেখছিল। নীরবে কেউ পেছনে এসে দাঁড়ালো। লতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি চাইলে আমরা ওদের মতো এক হতে পারি। লতা ভয় পেয়ে বুকে হাত রেখে ঘুরে তাকালো। আদিলকে দেখে বলল, আপনি কখন এলেন? ভয় পাইয়ে দিয়েছেন। আমার উত্তরটা পেলাম না এখনো। লতা এদিক ওদিক তাকিয়ে লজ্জায় মাথা নিচু করে জবাব দিল, কাল এটা নিয়ে ভেবেছি। আদিল আগ্রহ নিয়ে মুখ ঝুঁকে বলল, কি ভাবলে? বিয়ের আগে প্রেম করা উচিত। আদিল হাসল। লতার দিক তাকিয়ে বলল, যথা আজ্ঞ মহারানী। তারপর দুজনই হেসে উঠল। অবশেষে তাদেরও প্রেম হলো। কেবল রুহির হলো না। চারুর মা মেয়েকে এমন সাজে দেখে বেশ খুশি হলো। দু হাত ভরে দোয়া করল। বৃত্তের মা বাবা গিয়ে দুজনের মাথায় হাত রেখে প্রশংসা করলেন। বৃত্তের মাও সব কিছু মেনে নিল। সারা দিন বেশ ধকল গেছে সবার উপর। রাত তখন একটা কি দুটো ছুঁই ছুঁই।
চারু ভারী শাড়ি খুলে সুতি শাড়ি পরে রুমে পা রেখে দেখল বৃত্ত টানটান হয়ে শুয়ে আছে। চারু এগিয়ে যেতেই বৃত্ত উঠে চারুকে বসিয়ে চারুর কোলে মাথা রেখে ক্লান্ত সুরে আওড়াল, বড্ড ক্লান্ত লাগছে চারু, একটু চুলে হাত রাখো। চারু বৃত্তের চুলে হাত বুলিয়ে বলল, ঘুমিয়ে পড়ুন, ভালো লাগবে। বৃত্ত ধপ করে উঠে পড়ল। তারপর চারুর দিক তাকিয়ে অপরাধী সুরে বলল, তোমায় ভালোবাসি, এটা তো বলাই হয়নি মুখে। চারু বৃত্তের গাল টেনে হেসে বলল, ভালোবাসি মুখে না বললে বুঝি ভালোবাসা যায় না? যায় তো, তবুও বলতে হয়। বলি, ঠিক আছে বলুন। বৃত্ত ফ্লোরে হাঁটু মুড়ে বসে চারুর হাত নিজের মুঠোর মধ্যে বন্দি করে আদুরে সুরে কইল, এই যে দু হাত দেখছো, এই দু হাত প্রসারিত করে যতটুকু ভালোবাসি বোঝানো হয় তার থেকেও অনেক 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 ভালোবাসি। চারু ঠোঁট টিপে হাসল। তা দেখে বৃত্ত বলল, হাসলে হবে না, এবার তুমি বলো। উহু, কেন? শুনুন মাস্টার মশাই, ভালোবাসি মুখে বলতে যাব কেন? বরং আমাদের পথ চলা দীর্ঘায়ু হোক, পথ চলতে চলতে না হয় জেনে নিবেন কতটা ভালোবাসি। বৃত্ত হাতটা ছেড়ে চারুর গাল টেনে দিয়ে বলল, খুব পাকা পাকা কথা বলতে শিখে গেছ। চারু ফের হাসল। বৃত্ত এবার উঠে দাঁড়িয়ে চারুকে বলল, চলো ছাদে যাই। আজও? এই এত রাতে? অসময়ে? হুমম, চলো। কালকের মতো পা টিপে টিপে দুজন উপরে গেল। রাতের আকাশে তারার ঝলক। তারায় তারায় খেলা করছে। বেশ কিছুক্ষণ দুজন নীরব হয়ে আকাশ পানে চেয়ে দেখছিল। এমন সময়ে বৃত্ত নীরবতা ভেঙে চারুকে আগের ন্যায় মধু সুরে সুধল, চারু শুনছ? চারু অন্ধকারের মধ্যে বৃত্তের দিক তাকিয়ে আওড়াল, বলুন মাস্টার মশাই, আমি শুনছি। বৃত্ত চারুর কাঁধে মাথা রেখে বলল, তোমায় পাওয়া একদম সহজ ছিল। হুট করেই এত সহজ হলো কি করে? চারু কাঁধ সরিয়ে বৃত্তের চুলগুলো এলোমেলো করে বলল, আপনি খুব করে চেয়েছেন তাই পেয়েছেন। বৃত্ত ও চারুর চুল এলোমেলো করে বলল, তুমি বুঝি চাওনি? চারু ফের মুচকি হেসে বৃত্তের হাত পেঁচিয়ে জড়িয়ে ধরে বৃত্তের কাঁধে মাথা রেখে বলল, আপনাকে না চাইলে বুঝি এখন এখানে থাকতাম? তার মানে তুমিও খুব করে চেয়েছ? চারুর কণ্ঠ গম্ভীর হলো, বৃত্তকে কেমন ডেকে উঠল, মাস্টার মশাই? হুমম, আমিও চাইতাম কেউ আমায় খুব করে ভালোবাসুক, খুব করে চাক। তাই আপনাকে ফেরাতে পারিনি। বৃত্ত চুপচাপ শুনল চারুর কথা। চারু ফের প্রশ্ন করল, মাস্টার মশাই? বৃত্তের শীতল স্বর, হুমম, ছেড়ে যাবেন না তো? বৃত্ত এবার চারুর হাতটা শক্তপোক্ত করে ধরে বলল, কখনোই না, নিশ্চিন্তে থাকো। হুমম। চারুর শীতল গম্ভীর মন চঞ্চল হল। চুপ থেকে একে অপরের মন বুঝল। জোরে শ্বাস নিয়ে একে অপরের হাত ধরল দুজন। গভীর রাত ওখানেই কাটালো। সমাপ্ত।